দ্য বেটের ওপর অ্যান্টন চেকভের শর্ট স্টোরি দ্য বেট এর উপরে যদি এর থেকে ভালো ভিডিও ইউটিউবে পেয়ে থাকো আমাকে জানিও, আমার থেকে খুশি কেউ হবে না, কারণ এই রকম ডিটেলস পড়া তোমরা পাওনি। আর এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন করতে গেলে যে পড়াটা দরকার ডিটেলে ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন, সেই পড়াটা আজকে আমরা পড়তে যাচ্ছি। যেহেতু ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এটা অ্যাড হয়েছে, তাহলে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে এই শর্ট স্টোরি পড়ানো হয়, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও রয়েছে এই দ্য বেট, একটি বিখ্যাত দারুণ একটা গল্প, যেটা তোমাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার সাথে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। আমার ভিউজ বাড়ানোর জন্য বলছি না, ভালো না লাগলে এখনই চলে যেতে পারো। সো আমরা কি করব, প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন পড়ব, তারপরে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, তোমরা টেক্সটটা পেয়ে যাবে, টেক্সট হাতে না রাখলেও চলবে, টেক্সট হাতে না রাখলেও তোমাদের চলবে, আমি টেক্সট তোমাদের দিয়ে দেবো এবং টেক্সট ধরে ধরে পড়ানো হবে। আমি আসছি, প্রথমে আমরা অ্যান্টন চেকভ সম্পর্কে জানব। অ্যান্টন প্যাভলোভিচ চেকভ, রাশিয়ান, হি ওয়াজ এ রাশিয়ান story playwright and short story writer. He is the one of the famous short story writers. আমরা জানি যে অ্যান্টন চেকভ, এবং তার জন্ম 1860 and he died on 1904. এটা জানাটা, টাইম লাইনটা আমাদের জানা খুব জরুরি। এবার আমি বলি যে 4 অ্যাক্ট প্লেস, তাদের কাজ সম্পর্কে, তার কাজ সম্পর্কে আমরা কিছু জেনে নিই। 4 অ্যাক্ট প্লেস কী রয়েছে তার মধ্যে? ইভানভ, 2 নম্বরে দ্য সিগাল, আঙ্কেল ভ্যানিয়া, ওয়ান অফ দ্য ফেমাস প্লেস অফ অ্যান্টন চেকভ, আঙ্কেল ভ্যানিয়া, দ্য চেরি অর্কার্ড, অনেকেই জানে, অনেকেই পড়েছে, বিখ্যাত একটি নাটক চেরি অর্কার্ড, দ্য চেরি অর্কার্ড, বিভিন্ন ভাষায়, প্রচুর ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে। আর 1 অ্যাক্ট প্লেস মধ্যে আমরা বিখ্যাত যে নাটকগুলো পাচ্ছি, ওয়ান অফ দ্য হার্মফুল ইফেক্টস অফ টোবাকো, দেন 2 নম্বরে এ ম্যারেজ প্রপোজাল, ক্লাস 12-এ ছিল, শুভকব, নাতালিয়া, বিখ্যাত সেই গল্প, একটা বিয়ের প্রপোজাল নিয়ে গেছে, এ ম্যারেজ প্রপোজাল একজনের বাড়িতে, সেখানে বিভিন্ন রকম হাস্যকর ঘটনা, তার সাথে সমাজের বিবাহ সম্পর্কে যে একটা দিক, সেই রাশিয়ার সমাজে তিনি তুলে ধরেছেন এ ম্যারেজ প্রপোজালে। 3 নম্বরে পাচ্ছি দ্য ওয়েডিং। ওকে, সো দিস খুব শর্টে আমি এই ইন্ট্রোডাকশন পার্ট সেরে দিলাম, যেহেতু আমাদের মূল বিষয়টা হচ্ছে দ্য বেট, এবং ক্লাস 12-এর এমসিকিউ ওএমআরে পরীক্ষা হতে যাচ্ছে দ্য বেট, তাই আমাদের খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সট পড়তে হবে দ্য বেট। এবং আমি এই ভিডিওর পরে, টেক্সট পড়ানোর পরে আমি একটা এমসিকিউ এর ভিডিও আনবো, সেখানে সম্ভাব্য সব ধরনের এমসিকিউ থাকবে, আশা করি সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার দ্য বেট নিয়ে বলি যে দ্য বেট 1889 সালে পাবলিশ হলো, অবশ্যই রাশিয়াতে। তারপরে আমরা দুটো জিনিস জেনে নিই, যে ট্রান্সলেটার কে ছিল, এটা খুব জানা দরকার। কনস্ট্যান্স গার্নেটের লেখাটাই আমরা পড়ব, কারণ এইচএস কাউন্সিলের দ্বারা ওই লেখাটা দেওয়া হয়েছে। কনস্ট্যান্স গার্নেট এবং রোনাল্ড উইলকসের একটা তোমরা পাবে, নেটে সার্চ করলে, গুগল করলেই তোমরা এই দুটো টেক্সটই অ্যাভেলেবেল আছে। আমরা এটা একদম লাইন ধরে ধরে পড়ব বলেছি আগেই আমি। এবার এই নাটকের টেক্সটে যাওয়ার আগে আমরা একটু খুঁটিনাটি বিষয় জেনে নিই, যে দ্য বেট মানে তো তোমরা জানো যে কোনো কিছু বেট ধরা বা চ্যালেঞ্জ করে কারোর সাথে কিছু ধরা। দেখা যাচ্ছে তো দিকটা বেশ। থিমস, আমি থিমসে চলে আসছি, গল্পের থিম আমরা ডিটেলে তো সব জানবই, তার আগে আমি বলে দিই থিম হচ্ছে, প্রথমে আমরা একটা পাচ্ছি দ্য মিনিং অফ লাইফ। যখন গল্পটা পড়া শেষ হবে তোমরা দেখবে যে আমাদের জীবনের বাঁচার যে মূল উদ্দেশ্য, দ্য মিনিং অফ লাইফ, বাঁচার অর্থটা কী সেটা আমরা জানতে পারবো। এটা একটা যেন একটা প্রোপাগান্ডা স্টোরি আমি বলবো, যে তুমি ইট প্রোপাগেটস দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ইউর লাইফ। আমরা কেন বাঁচবো? আমরা কি শুধু টাকা পয়সার পিছনে, পার্থিব জিনিসের পিছনে ছুটবো, নাকি একটা হায়ার থটস থাকবে আমাদের? সেই থটস কি এই গল্প আমাদের শিক্ষা দেবে, দ্য বেট।
দু নম্বরে পাবো গ্রিড, করাপশন অ্যান্ড আইডিয়ালিজম। গ্রিড, লোভ, একজন টাকার লোভে সে বরণ করে নিচ্ছে 15 বছরের গৃহবন্দী দশা। গ্রিড, করাপশন, কত ধরনের সেখানে করাপশন রয়েছে। করাপশন তো নতুন করে বোঝানোর কিছু নেই, যে সেখানে একজন ব্যাংক ম্যানেজার, ব্যাংকার কীভাবে করাপ্টেড হয়ে একজনকে ঠকাচ্ছে। অ্যান্ড আইডিয়ালিজম, আইডিয়ালিজম, জীবনের আইডিয়ালিজম। তারপরে পারবো রিজেকশন অফ মেটেরিয়ালিজম। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা বাস করছি, সব সময় আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ সব কিছু নিয়ে আমরা রয়েছি, ষড়রিপু নিয়ে। সো সেখানে মেটেরিয়ালিজম আমরা কিভাবে রিজেক্ট করতে পারবো, কিভাবে সরালে তবে আমরা জীবনে শান্তি পাবো। রিজেকশন অফ মেটেরিয়ালিজম, এটা 3 নম্বর থিমের মধ্যে আমি রাখতে পারি। 4 নম্বরে আমি বলবো ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফ্রিডম, স্বাধীনতা এবং বন্দিদশা। বন্দিদশা মানে কারাগারে বন্দিদশা মোর স্পেসিফিক্যালি। এবং ফ্রিডম, স্বাধীনতা কি, স্বাধীন ওই খাঁচার পাখি, বনের পাখি, তোমরা এই তুলনা আনতে পারবে, আমি পড়াতে গিয়ে বলবো। এবং 5 নম্বরে ক্রিশ্চিয়ানিটি। ক্রিশ্চিয়ানিটি ফ্রম দ্য ভেরি ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি, যখন আমরা দেখব যে ব্যাংকার একটা পার্টি দিয়েছে, সেখানে আলোচনা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি মূলত এই ফ্রিডম এবং ইমপ্রিজনমেন্টের খ্রিশ্চিয়ানের যে কনসেপ্ট সেটা আলোচনা করবে। দ্য বেট। এবং এই বলে আমি আমার ইন্ট্রোডাকশন পার্ট শেষ করব। আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি, যেখানে আমরা ডিটেলে দ্য বেট পড়তে যাচ্ছি। সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল, ছড়িয়ে দাও সবার মধ্যে, আমি এটুকু রিকোয়েস্ট করব, তাহলে সবার মানে হেল্প হয় সবার। এবং প্রত্যেকটা জিনিস কিভাবে টেক্সট পড়তে হয় তোমরা দেখবে, এবং আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো জাস্ট আন্ডারলাইন করে যাও, তারপরে ম্যাজিকটা দেখো। টেক্সট পড়বো আমরা এবার। দ্য বেট। দ্য ডেথ পেনাল্টি ইজ মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এই শর্ট স্টোরির একটু ধীরে সুস্থে টেক্সটটা পড়ি আমরা, কোনো রকম তাড়াহুড়ো করব না, কারণ টেক্সট খুঁটিয়ে না পড়লে আমরা এমসিকিউ বা শর্ট কোশ্চেন করতে পারবো না। দ্য ডেথ পেনাল্টি ইজ মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই ছোট গল্পেরই একটি বিখ্যাত লাইন। ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, অনেক বেশি মানবিক যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। কি মনে হয় তোমাদের? দেখি গল্পে আসি। এই জানলার ছবিটা মনে রাখো, কিছু কথা আছে। দ্য বেট। দেখো, আমি যে জায়গাগুলো মার্কিং করেছি অবশ্যই তোমরা সেই জায়গাগুলো খুব ভালো করে করবে। আমি আশা করব ওই জায়গাগুলো থেকেই শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসবে। আই রিপিট, আমার দাগ দেওয়া জায়গাগুলো, হাইলাইট করা জায়গাগুলো থেকেই শর্ট কোশ্চেন আসবে। ইয়েস, ইউ হ্যাভ হার্ড রাইট, তুমি ঠিকই শুনেছো। দ্য বেট, শুরু করা যাক। অনেক বড় গল্প, ছোট গল্প হলেও বড় গল্প, আস্তে আস্তে আমরা এগোই। দেখো, ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এটা ছিল একটা অন্ধকার অটামের রাত্রি। অটাম, তাহলে অটাম ছিল সেই সময়টা, রাত্রিবেলা। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি and remembering how 15 years before, 15 বছর আগে। তাহলে আমরা এই গল্পে দেখব যে প্রেজেন্ট এবং ফ্ল্যাশব্যাক, পাস্ট দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি কখনো, আমরা এই প্রেজেন্টে আসছি কখনো ফিরে, আবার 15 বছর আগে কি ঘটেছিল সেটাই ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছি। তো এখানে ব্যাংকার, ওই বৃদ্ধ ব্যাংকার, ব্যাংকের ম্যানেজারই আমি ধরে নিচ্ছি, সে হাঁটছিল তার স্টাডি রুমে, এবং এটা ছিল একটা ডার্ক অটাম নাইট। অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years বিফোর, এবং 15 বছর আগেকার কথা তার মনে পড়ছিল। কি করেছিল তখন? হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং। এইরকমই একটা অটাম ইভিনিংয়ে তিনি পার্টি দিয়েছিলেন একটা। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক চালাক অর্থাৎ বুদ্ধিমান মানুষজন ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে বেশ মজাদার কথোপকথন চলছিল।
Among other things, they had talked of capital punishment. তারা কি নিয়ে আলোচনা করছিল? ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস, বেশিরভাগ গেস্ট যারা উপস্থিত ছিল, অ্যামাং হুম ওয়ার মেনি জার্নালিস্টস অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, তাদের মধ্যে অনেকেই জার্নালিস্ট ছিলেন এবং বুদ্ধিমান লোকজন ছিলেন, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি। ডিসঅ্যাপ্রুভ কি করলো? তারা ডিসকার্ড, ডিসলাইক, তারা অপছন্দ করলো যে না না, ডেথ পেনাল্টিটা খুব খারাপ, মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। আজকের দিনেও এটা নিয়ে তর্ক বিতর্ক চলে যে ডেথ পেনাল্টি হওয়া উচিত কি উচিত নয়। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট। তারা কি বলল? যে ওই ফর্মটা, শাস্তির ওই রূপটা, অর্থাৎ ডেথ পেনাল্টিটা আউটডেটেড হয়ে গেছে এবং ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর খ্রিশ্চিয়ান স্টেটস। আর খ্রিশ্চিয়ান স্টেট মানে কান্ট্রিজ ইন হুইচ খ্রিশ্চিয়ানিটি ইজ দ্য মেইন রিলিজিয়ান, যেসব দেশে খ্রিশ্চিয়ান সব থেকে বেশি, তোমরা হয়তো জানো বা জানো না যে সারা পৃথিবীতে কোন ধর্মের লোক সংখ্যায় সব থেকে বেশি? খ্রিশ্চিয়ান। তো অ্যান্ড আনসুটেবল ফর খ্রিশ্চিয়ান স্টেটস, এই মৃত্যুদণ্ডটা খ্রিশ্চিয়ানদের দেশে চলে না। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, এবার এদের মধ্যে অনেকে বলল দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিহোয়ার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তারা বলল না না, এই ডেথ পেনাল্টিটা, মৃত্যুদণ্ডটাকে তুলে দিয়ে যাবজ্জীবন দেওয়া উচিত, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। সেটাও সম্ভবত এখন 32 বা 35 বছর হয়ে গেছে। যাই হোক, তারা বলল যে এই মৃত্যুদণ্ডটাকে তুলে দেওয়া উচিত। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি একমত হতে পারলাম না। সেড দেয়ার হোস্ট, তাদের হোস্ট বলল। কে তাদের হোস্ট? এই পার্টিটা দিচ্ছে কে? দ্য ব্যাংকার। তাহলে মনে রাখবে, তাদের হোস্ট বলেছিল আমি তোমাদের সাথে একমত, আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না। তার মানে সে বলল যে না, মৃত্যুদণ্ডই ঠিক আছে লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে। ওকে, I have not tried either the death penalty or imprisonment for life. তিনি এটাও বললেন না না, আমি জীবনে ডেথ পেনাল্টিও আসেনি আমার, মানে মৃত্যুদণ্ড হয়নি। মৃত্যুদণ্ড হলে সো ফানি যে আমার তো জীবনে কোনোদিন মৃত্যুদণ্ডও আমি পাইনি আর লাইফ ইমপ্রিজনমেন্টও আমি পাইনি, যদিও আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি মানে হিয়ার অন দ্য বেসিস অফ থিওরি রাদার দ্যান এক্সপিরিয়েন্স, শুধু থিওরি ধরলে হবে না, যদি আমরা এক্সপিরিয়েন্সটাকে ধরি, অভিজ্ঞতা হিসেবে অভিজ্ঞতাটাকে কাজে লাগাই। দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তিনি কি বললেন? এই যে দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, ডেথ পেনাল্টি হচ্ছে সব থেকে নৈতিক এবং মোর হিউম্যান অর্থাৎ মানবিক দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এটা তাহলে তিনি কোন পাল্লাটাকে ভারী রাখছেন? মৃত্যুদণ্ডের দিকে ঝুঁকে আছেন। বলে না, মৃত্যুদণ্ডই ঠিক আছে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স। এর জন্য তিনি কি যুক্তি দিলেন? এই জায়গাটা ভালো করে পড়বে। তিনি কি যুক্তি দিচ্ছেন এই জায়গাটায় দেখো, যে তিনি বলছেন যে মৃত্যুদণ্ড ভালো, তার জন্য তিনি কি যুক্তি দিচ্ছেন? ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স। মৃত্যুদণ্ড মানুষকে একবার মারে, একবার তার জীবন কেড়ে নেয়। But lifelong imprisonment kills him slowly. কিন্তু লাইফলং, যাবজ্জীবন কারাদণ্ড তাকে আস্তে আস্তে মারে। Which executioner is the more human? He who kills you in a few minutes, or he who drags the life out of you in the course of many years? এবার আপনারা বলুন তো, কোন এক্সিকিউশনার বা মার্ডারার তোমাদের কাছে ভালো, যে তোমাকে একেবারে মেরে দেয়, নাকি ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে, বছরে বছরে একটু একটু করে তোমার কাছ থেকে জীবনটা কেড়ে নেয়? তিনি তার যুক্তিটা দিলেন। এবার both are equally immoral, observed one of the guests. তাদের মধ্যে একজন গেস্ট বলল না না, both are equally immoral, দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক। for they both have the same object to take away life. কেন বাবা, দুটোতেই তো জীবনটাকে কেড়ে নেওয়া হচ্ছে, কোনোটা সঙ্গে সঙ্গে আর কোনোটা একটু দেরিতে।
তাহলে বোথ আর ইকুয়াল আমার মতে। দ্য স্টেট ইজ নট গড। তোমরা কমেন্টে জানাবে তোমরা কোনটাকে বেশি প্রেফার করো, অবশ্যই জানাবে, আমি অপেক্ষায় থাকলাম। দ্য স্টেট ইজ নট গড, তিনি কি বললেন? রাষ্ট্র তো আর ভগবান নয়, রাষ্ট্র মানে দেশ, স্টেট। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। বলছে যে একটা দেশের বা রাষ্ট্রের সে ক্ষমতা নেই কোনো কিছুকে কেড়ে নেওয়ার যেটাকে আর সে ফেরত দিতে পারে না। যেটা যখন দরকার পড়বে সে যদি নিয়ে সেটাকে আর ফেরত না দিতে পারে তাহলে রাষ্ট্রের সে অধিকার নেই। The state has no right to take one's life if they cannot restore it, if they cannot give it back। তারা যদি ফেরত দিতে না পারে তাহলে সেটা কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা নেই, এটাতেও যুক্তি আছে। বেশ। Among the guests was a young lawyer, মনে রাখবে এই হচ্ছে মেন ক্যারেক্টার। এ ইয়াং লয়ার, এ ইয়াং ম্যান অফ 5 and 20, বয়সটা মনে রাখো 25। ওদের মধ্যেই একজন ইয়াং লয়ার ছিল, তার বয়স 25। when he was asked his opinion, তার মত যখন তাকে জিজ্ঞেস করা হলো, he said, সে বলল, the death sentence and the life sentence are equally immoral, but if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second. তাহলে সে কি বলল? আমার মতে লাইফ সেন্টেন্স এবং ডেথ সেন্টেন্স দুটোই একই রকম ভাবে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ, আমাকে যদি দুটোর মধ্যে একটা চয়েস করতে বলা হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি 2 নম্বরটাকে চয়েস করব, অর্থাৎ লাইফ সেন্টেন্স, যাবজ্জীবন কারাদণ্ড। I would certainly choose the second. To live anyhow is better than not at all. Underline করো, very important এই লাইনটা। বলছে বাবা মরে যাওয়ার থেকে বেঁচে তো থাকবো, to live anyhow, যেমন করে হোক বেঁচে তো থাকবো, is better than not at all। মরে যাওয়ার থেকে বেঁচে তো থাকবো, সেটা কারাদণ্ডেই থাকি, জেলেই থাকি, আর যেখানেই থাকি। A lively discussion arose। এবার এই টপিককে নিয়ে তাদের মধ্যে আলোচনা চলতে লাগলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, সেই সময়ে ব্যাংকারের বয়স অনেক কম ছিল, অর্থাৎ আজ থেকে 15 বছর আগে। অ্যান্ড মোর নার্ভাস, তখন সে অনেক নার্ভাস ছিল, টকবক করে রক্ত ফুটতো, হুটহাট করে ডিসিশন নিয়ে নিত। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, সে এই এক্সাইটমেন্টে, উত্তেজনায় ভেসে গেল। He struck the table with his fist, সে টেবিলটাকে জোরে ধাক্কা মারলো, ফিস্ট মানে হচ্ছে হাতের মুষ্টি দিয়ে, এবং and shouted at the young man, ওই ইয়াং লয়ারকে যার বয়স ওই 5 and 20 মানে 25, তাকে চিৎকার করে বলল, it is not true, না এটা সত্যি নয়। I will bet you 2 million, 2 million, very important, 2 মিলিয়ন, 2 লক্ষ, 2 লক্ষ টাকা হতে পারে, আমি ধরে নিচ্ছি রাশিয়ার কারেন্সি রুবেল। বলছে আমি 2 লক্ষ রুবেল দিতে রাজি আছি। ইউ ডোন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years, 5 বছরের বেশি তুমি যদি থাকতে পারো তাহলে আমি 2 লক্ষ টাকা বা 2 লক্ষ রুবেল আমি দিতে রাজি আছি, বা ডলার। চিন্তা করো কত বড় বেট, বাজি ধরতে যাচ্ছে সে, যে 5 বছর যদি তুমি একাকী, সলিটারি মানে একাকী, কনফাইন মানে কারারুদ্ধ থাকতে পারো, আমি তোমাকে 2 লক্ষ টাকা বা 2 লক্ষ রুবেল দেব, 2 মিলিয়ন। এবার কি হলো? ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, আপনি যদি এটা মন থেকে বলেন, সেড দ্য ইয়াং ম্যান, আই উইল টেক দ্য বেট, আমি আপনার বাজি গ্রহণ করছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, আই এম অ্যাকসেপ্টিং ইউর চ্যালেঞ্জ, বাট আই উড স্টে নট 5, কিন্তু আমি 5 বছর থাকবো না, বাট 15 ইয়ার্স। দেখো নিজের বাঁশ নিজেই নিচ্ছে, বলছে না 5 বছর কি, আমি 15 বছর থাকবো। চিন্তা করো কেমন লোক। 15 ডান, বেশ 15 তো ডান। সে সঙ্গে সঙ্গে ধরেই নিল যে 5 বছর আমি বলেছিলাম, ও 15 বছর বলছে, ওটা তো থাকা সম্ভবই হবে না ওর পক্ষে, সে তো পারবেই না।
নট 15, 15 ডান। হ্যাঁ 15 বছর ঠিক। চলো কত দেবো? 2 মিলিয়ন। জল খেয়ে নি। ওকে 15 ক্রাইড দ্য ব্যাংকার, চিৎকার করে ব্যাংকার বলল, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়ন। জেন্টলম্যান আমি বাজি লড়ছি 2 লক্ষ। এগ্রিড, ভেরি ইম্পর্টেন্ট লাইন এই জায়গাটা। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়ন, আপনি আপনার লক্ষ লক্ষ টাকা বাজি বাজি ধরছেন, অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। অসাধারণ লাইন। আমি আমার স্বাধীনতা হারাচ্ছি, স্টেক মানে বাজি ধরছি আমার স্বাধীনতা। said the young man, and this wild senseless bet was carried out. চিন্তা করো, এই বেটটা অবশেষে, এই যে বাজিটা হলো দুজনের মধ্যে, সেটা অবশেষে পালন করা হতে যাচ্ছে বা হয়েছিল। গল্প ইন্টারেস্টিং হচ্ছে আস্তে আস্তে। দেখো, দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস। ব্যাংকার কেমন ছিল? স্পয়েলড। তোমরা জানো তো স্পয়েলড চাইল্ড কাকে বলে? স্পয়েলড উচ্ছন্নে চলে গেছে আর কি। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস। ফ্রিভোলাস মানে কি? নট সিরিয়াস ইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। সে তার বিহেভিয়ারে একেবারেই সিরিয়াস নয়, সে দুম করে। দেখবে কম বয়সে মানুষ অনেক কিছু লোককে বলে দেয়, হুটহাট কাজ করে দেয়। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং, এই লক্ষ টাকাটা তার কাছে এক্সপেক্টেন্সের বাইরে ছিল। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে কিন্তু সে জানে না যে সে ওই অত টাকা জোগাড় করবে কি করে। চলো বাজি ধরে নিয়েছি যখন, কিছু করার নেই আর। এইবার the banker, spoiled and frivolous, with millions beyond his reckoning মানে expectancy বা expect, was delighted at the bet, at supper, ওই যে রাতের খাবার, ওই পার্টি ছিল। he made fun of the young man and said, সে ওই কম বয়স্ক ছেলেটির প্রতি, লোকটির প্রতি অনেক মজা করলো তাকে নিয়ে। কি বললো? to me 2 million is a trifle, বলছে আমার কাছে তো 2 লক্ষ তুচ্ছ ব্যাপার। But you are losing 3 or 4 of the best years of your life. আর তুমি যে তোমার জীবনের 3-4 বছর হারাতে যাচ্ছ। সে এখনো মনে করছে যে ওই ছেলেটি 3-4 বছরের বেশি কনফাইনমেন্টে থাকতে পারবে না। সেই জন্যই সে বলছে 3 or 4 of the best years of your life, তোমার জীবনের সব থেকে মূল্যবান 3-4 বছর তুমি হারাতে যাচ্ছ। ওকে, আই সে 3 or 4, আমি বললাম 3-4 বছর, বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, কারণ তার বেশি তুমি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট ইদার, এটা ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার দ্যান কম্পালসারি। তো এখানে সে 2 রকম কনফাইনমেন্টের কথা বলছে। একটা হচ্ছে ভলান্টারি কনফাইনমেন্ট, মানে আমি নিজের ইচ্ছায় কারাগারে চলে যাব। আর একটা কম্পালসারি, আমি হয়তো কোনো খারাপ কাজ করেছি, তার জন্য কোর্ট আমাকে যাবজ্জীবন দিয়েছে। এটা কিন্তু দুটো 2 রকম, একদমই এক নয়। স্বইচ্ছায় যাওয়া আর বাধ্য হয়ে যাওয়া, সেটাই বোঝাচ্ছে ওকে। The thought that you have the right to set out in liberty at any moment will poison your whole existence in prison. You have the right to, তোমার যে চিন্তাটা যে তুমি যখন তখন এই লিবার্টি, স্বাধীনতা পেতে পারো এবং স্টেপ আউট, বেরিয়ে আসতে পারো ওই কারাগার থেকে, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো সময়, উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স, তোমার পুরো অস্তিত্বটাকে নষ্ট করে দেবে। ইন প্রিজন মানে একবার যদি তুমি ওই অ্যালটেড টাইমের আগে বেরিয়ে এসেছো, তাহলে কিন্তু তুমি আর ওই 2 লক্ষ টাকা পেলে না। 2 মিলিয়ন, তাই তো? 2 মিলিয়ন রুবেল, ইন্ডিয়ান টাকায় অনেক বেশি। এবার ইন প্রিজন আই এম সরি ফর ইউ, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে জানো। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এইবার আমরা আবার দেখো প্রেজেন্টে চলে আসছি। আজকের দিনে ব্যাংকার যে তার স্টাডি রুমে ঘুরে বেড়াচ্ছে আর 15 বছর আগেকার কথা আজকের দিনটা চিন্তা করছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক। ব্যাংকার কি করছে এখন? এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
রিমেম্বার্ড অল দিস, তার সব মনে পড়ছে। অ্যান্ড আস্কড হিমসেলফ, সে নিজেকে জিজ্ঞেস করছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট? এই যে আমি মানে বেআক্কেলের মতো একটা বেট করলাম লোকের সাথে, এটার কি মানে ছিল? মানে কোনো যুক্তি আছে এরকম ভাবে বাজি ধরার লোকের সাথে? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন? ওই লোকটারই বা 15 বছর নষ্ট করার কিসের ইন্টারেস্ট? তাতে কি ভালো হবে তার, এবং আমাকে এই 2 মিলিয়ন হারাতে হচ্ছে? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার? ক্যান ইট প্রুভ, এটা কি প্রমাণ করতে পারবে যে ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স? ডেথ পেনাল্টি কি ভালো না খারাপ দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? এই ঘটনা কি প্রমাণ করতে পারবে? এই চিন্তা সে করছে। নো নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। কোশ্চেনে আসবে, সে আজকের দিনে দাঁড়িয়ে সে কি আক্ষেপ করেছে? হ্যাঁ, আক্ষেপ করছে। দেখো এই জায়গাটা, সে বলছে না না না, এটা আমার বোকামি ছিল, এটা আমার চরম বোকামি ছিল এবং মিনিংলেস, অর্থহীন। আমি কেন যে এরকম বাজি ধরতে গেলাম? অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান। আমার তরফ থেকে এটা ছিল একটা ক্যাপ্রিস, মানে সাডেন ডিজায়ার, হঠাৎ করে, মানে সেই চটমংনি পটবিয়া, মানে উঠলো বাই তো মক্কা যাই, এই পারবি তুই, চল 2 লক্ষ টাকা দিয়ে দেবো, এইরকম ব্যাপার আমার জন্য। সাডেন ডিজায়ার অফ এ প্যাম্পার্ড ম্যান। প্যাম্পার্ড মানে আমি প্রচন্ড উচ্ছন্নে চলে গেছি, প্রশ্রয় দেওয়া নিজেকে। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড অফ মানি। সে ভাবছে ওই লোকটা কিসের জন্য আসতে গেল, এটা কেন মেনে নিল? কারণ টাকার লোভ। আমার তরফে এটা ছিল একটা ক্যাপ্রিস, হঠাৎ করে একটা ভুল ডিসিশন নেওয়া। আর ওই লোকটা কেন নিয়েছিল? ফর মানি। আর তো কোনো কারণ নেই, শুধু টাকা পাওয়ার জন্যই এই চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করেছিল। বেশ, দেন দেন হি রিমেম্বার্ড। আশা করি ভালো লাগছে গল্প। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড। তারপরে তার মনে পড়ছে, আবার দেখো ফ্ল্যাশব্যাকে যাবো আস্তে আস্তে। হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলায় কি হয়েছিল? ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড, এটা ঠিক করা হলো, ইট ওয়াজ ডিসাইডেড that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. তাহলে তাকে কোথায় রাখা হবে? ইন ওয়ান অফ দ্য লজেস। স্ট্রিক্টেস্ট সুপারভিশন, চারিদিকে সবাই সুপারভিশন করবে, তাকে সুপারভাইজ করবে। এবং ব্যাংকারের যে একটা বাগান বাড়ি আছে সেখানে, একটা লজ আছে, সেখানে সে থাকবে। এগ্রিমেন্টে কি কি হলো? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 ইয়ার্স হি শুড নট বি ফ্রি। 15 বছর সে মুক্তি পাবে না। টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, ওই লজের চৌকাঠ সে মারিয়ে যেতে পারবে না। টু সি হিউম্যান বিইংস, মানুষের মুখ দেখতে পারবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষের গলা শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কোন রকমের চিঠি সংবাদপত্র সে পাবে না। তাহলে কি পাবে সে? এই জায়গাটা দেখে নাও, এখানটা খুব গুরুত্বপূর্ণ। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাবে, একটা যন্ত্র সঙ্গীতের, অ্যান্ড যন্ত্র সঙ্গীত, অ্যান্ড বুকস, বই পাবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার, সে চিঠি লিখতে পারবে। টু ড্রিঙ্ক ওয়াইন, সে মদ্যপান করতে পারবে। অ্যান্ড টু স্মোক, সে ধূমপান করতে পারবে। সো হোয়াট ওয়াজ হি অ্যালাউড টু ডু, সে কি কি করতে পারবে? লিস্টটা তোমরা পেয়ে গেলে এই জায়গাটা থেকে খুব ভালো করে পড়বে এখানটা। ওকে, নেক্সট। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এই যে এগ্রিমেন্টটা হলো, the only relations he could have with the outer world were by a window. বহির জগতের সাথে, আউটার ওয়ার্ল্ডের সাথে সে যোগাযোগটুকু রাখবে কিসের মাধ্যমে? এ উইন্ডো, যেটা হচ্ছে লিটল, ছোট্ট একটা জানলা। এই দেখো এই জানলাটা,
এই জানলা, এই ঘরে থাকবে সে, এই ঘরে থাকবে এবং এই জানলা দিয়ে এসে বহির্জগতের সাথে যোগাযোগ রাখবে। দিস ওয়াজ দ্য অনলি মিনস, তাই তো? বেশ, দেখা যাক, জমে গেছে গল্প। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট দ্য অনলি রিলে হয়ে গেল মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, শুধুমাত্র সেই কারণে ওই জানলাটা বানানো হয়েছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে পাবে সবকিছুই যা চাইছে, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, তার যতটা দরকার সে ততটাই পাবে। বাই রাইটিং অ্যান অর্ডার, তাকে শুধু একটা অর্ডার লিখতে হবে, চিঠি লিখতে হবে যে আমার এই বই দরকার, আমার এই ওয়াইন দরকার, মিউজিক দরকার, এইসব। বাট কুড রিসিভ দেম অনলি থ্রু দ্য উইন্ডো, ওই জানলার মাধ্যমেই সে পাবে। The agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary, মানে সব কিছুর দিকে একটা জিনিস খেয়াল রাখা হলো যে তার একাকিত্ব যেন সম্পূর্ণভাবে একাকী হয়, তার এই কনফাইন্ডমেন্ট যেন পুরোপুরিভাবে লোনলি হয়। হি শুড বি এলিয়েনেটেড ফ্রম হিউম্যান সোসাইটি, টোটালি তাকে এক ঘরে করে দেওয়া হবে, যেন সে কোনো রকম ভাবে যেন মানুষের গলা পর্যন্ত না শুনতে পায়। তাহলে এবার টু মেক ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, তাকে কি করতে হবে, এই তার এই ইমপ্রিজনমেন্টটাকে ভয়ঙ্করভাবে একাকী করে তুলতে হবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, পুরোপুরি 15 বছর তাকে থাকতে হবে, বিগিনিং ফ্রম 12 o'clock November 14, 1870। খাতায় লিখে নাও, আন্ডারলাইন করে নাও, ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ডেট। সে কবে তার কনফাইনমেন্ট শুরু হলো এবং কবে শেষ হবে। অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 1485। ওকে, দ্য স্লাইটেস্ট, তাহলে 70 থেকে 85, 15 বছর। The slightest attempt on his part to break the condition, যে কোনো রকম on his part, সে যদি কোনোভাবে এটাকে ব্রেক করার চেষ্টা করে, the conditions মানে শর্তগুলো ভাঙার চেষ্টা করে, if only 2 minutes before the end, 15 বছর শেষ হতে 2 মিনিটও যদি আগে সে কোনো কিছু একটা ব্রেক করে, নিয়মের লঙ্ঘন করে, release the banker from the obligation to pay him 2 million, তাহলে ওই ব্যাংকার আর কোন রকম ভাবে এই 2 লক্ষ টাকা দিতে বাধ্য থাকবে না। বোঝা গেল? তাহলে এইবার শুরু হলো সেই কনফাইনমেন্টের টাইম। বেশ, তাহলে সব তো এগ্রিমেন্ট হয়ে গেল। এবার দেখা যাক ফার্স্ট, ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, প্রথম বছর কেমন ভাবে গেল দেখো। এবার আমি এই জায়গাটা খুব মন দিয়ে শোনো, যে প্রত্যেক বছর বছর এই যে প্রথম 1 বছর কেমন গেল, দ্বিতীয় বছর কেমন গেল, 5th ইয়ার কেমন গেল, 3rd ইয়ারের পর থেকে কেমন হলো, 10th ইয়ারে কি শোনা গেল, কি করছিল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এবং খাতায় তোমরা নোট করে নেবে যে প্রত্যেকটা বছরে আমি বলে দিচ্ছি সবই। দেখো, ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, প্রথম যে বছরটা গেল, ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস। প্রথম বছরটা তার প্রচন্ড একা লাগছিল নিজেকে, অ্যান্ড ডিপ্রেশন, হতাশায় ভুগছিল প্রচন্ড রকম। তোমরা চিন্তা করো, গল্প পড়ার সাথে সাথে নিজেকে প্লেস করো ওই জায়গায়, then you can feel the depression, what kind of loneliness, what kind of depression he felt। সেই জায়গায় নিজেকে প্লেস করে চিন্তা করো, তুমি একা আছো একটা ঘরে, প্রচুর বই আছে, গান শোনার, গান বাজানোর যন্ত্র আছে, এইভাবে একটা বছর তুমি একা আছো। বেশ, the sounds of the piano could be heard continually day and night, দিন রাত আমরা শুনতে পেতাম যে পিয়ানো বাজছে। সো কোন ইনস্ট্রুমেন্টটা সে বাজাতো? পিয়ানো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, পিয়ানো। ওকে, ফ্রম হিজ লজ হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, প্রথম বছরটা সে ওয়াইন এবং টোবাকো কিন্তু খায়নি, সেবন করেনি। ওয়াইন, সে চিঠি লিখেছিল,
হি রোট এক্সাইটস দ্য ডিজায়ার্স, ওয়াইন কি করে, মনের ইচ্ছাগুলোকে জাগিয়ে তোলে, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোজ, ফো মানে এনিমি, অব দ্য প্রিজনার, প্রিজনারদের সব থেকে বড় শত্রু হচ্ছে এই ডিজায়ার্স। যদি প্রচুর মনে ডিজায়ার্স থাকে তাহলে কিন্তু প্রিজনার হয়ে থাকা অসম্ভব। ইউ হ্যাভ টু বি ফার্স্ট কাম অ্যান্ড কুল, তাই তো? একটা তো মানে সেজ লাইক জীবন হওয়া উচিত। তুমি যে তোমার মনের যদি চরম ইচ্ছাগুলো সেখানে পূরণ করার চেষ্টা করো, হবে চার দেয়ালে? তাহলে ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, প্রিজনার বা কারাগারে যারা থাকে তাদের কাছে, আসামিদের কাছে ফৌজ, সব থেকে বড় শত্রু হচ্ছে ডিজায়ার্স। তার যদি সিনেমা দেখতে মন যায় হঠাৎ করে, সে পাবে কি? পারবে না। তার যদি হঠাৎ করে ফুচকা খেতে মন যায়, সেটা পারবে কি? তাহলে এগুলো ডিজায়ার্স, এগুলো সেখানে মিটবে না। তাই সে হচ্ছে সব থেকে বড় শত্রু। ডিজায়ারগুলো, মনের ইচ্ছাগুলো সব থেকে বড় শত্রু। অ্যান্ড বিসাইডস নাথিং কুড বি nothing could be more dreary than drinking good wine and seeing no one. আর সব থেকে বেশি স্যাড, ড্রিয়ারি, স্যাড বা ডিপ্রেসিং, ডিপ্রেসড ব্যাপার কোনটা জানো? মদ্যপান করে কাউকে দেখতে না পাওয়া কাছাকাছি। অ্যান্ড টোবাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম। আর টোবাকো, এটা চিঠিতে লিখেছে সে, যে সে কেন টোবাকো বা ওয়াইন নিচ্ছে না। কি করে? রুমের তোমার এয়ার কোয়ালিটি খারাপ করে। ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য বুক, দ্য বুকস হি সেন্ট ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার। প্রথম বছরটা যে সে বইগুলো চেয়ে পাঠিয়েছিল, সেগুলো কি কি ছিল? একদম খুব সাধারণ, মানে নোভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এইসব সে জানতে, মানে এইসব বই চেয়ে পাঠিয়েছিল। নেক্সট, ইন দ্য সেকেন্ড ইয়ার পিয়ানো ওয়াজ সাইলেন্ট, পিয়ানো আর শুনতে পাওয়া যাচ্ছে না। ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে কি হলো মনে রাখবে, খাতায় লিখে নাও। ইন দ্য লজ অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, সে শুধুমাত্র ক্লাসিক বইগুলো, গ্রিক লিটারেচার, এইসব বিভিন্ন ক্লাসিক বই সে চেয়ে পাঠালো। ইন দ্য ফিফথ ইয়ার, দেখো প্রত্যেকটা বছর ধরে তো বলা সম্ভব নয়, তাই সেকেন্ড ইয়ারের পরে তিনি চলে গেলেন ফিফথ ইয়ার। মিউজিক ওয়াজ অডিবল এগেইন, আবার আমরা গান শুনতে পাচ্ছি। তাহলে ফিফথ ইয়ারে কোন কোন বছরে গানগুলো আবার ফিরে এলো, গানটা শুনতে পাচ্ছি? মনে রাখবে ফিফথ ইয়ার। সেই কারণে ফিফথ ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। মিউজিকটা আবার শোনা যাচ্ছিল, অডিবল মানে শ্রাব্য, শোনা যাচ্ছিল, শ্রবণযোগ্য। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, প্রিজনার এবারে বলল, দাও আমাকে মদ্যপান করবো আমি এবার। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, তারা কেউ কেউ যারা জানলা দিয়ে তাকে দেখতে পেয়েছিল, সেড বলেছিল, দ্যাট অল দ্যাট ইয়ার হি স্পেন্ড ডুইং নাথিং বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন হিজ বেড। সে কি করতো? খেত, ড্রিঙ্ক করতো আর বিছানায় শুয়ে থাকতো, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি ইয়নিং, মাঝে মাঝেই খুব ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন হাই তুলতো। অ্যান্ড লাইং অন হিজ বেড, শুয়ে থাকতো। অ্যান্ড টকিং অ্যাংরিলি টু হিমসেলফ, রেগে গিয়ে নিজের সঙ্গে খুব জোরে জোরে কথা বলতো। হি ডিড নট রিড বুকস, সে তখন বই পড়ছিল না ফিফথ ইয়ারে। সামটাইমস অ্যাট নাইট, হয়তো রাতের বেলায়, হি উড সিট ডাউন টু রাইট, সে হয়তো লিখতে বসলো। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা সে লিখে চললো। অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, এবং সকালবেলায় সে কি করতো? যত কিছু সে লিখেছিল সে টিয়ার আপ, ছিঁড়ে ফেলতো। অল দ্যাট হি হ্যাড রিটেন, সারা রাত ধরে যেগুলো লিখেছে সকালবেলায় উঠে ছিঁড়ে ফেলছে। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, বেশ কয়েকবার তাকে কাঁদতে শোনা গেছে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয় অর্ধে, দ্য প্রিজনার বিগ্যান জেলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস। জেলাসলি মানে ফারভেন্টলি, ডিভোটেডলি, মন দিয়ে, সর্বস্ব দিয়ে সে কি পড়তে লাগলো? তাহলে হাফ অফ দ্য সিক্সথ ইয়ারে কি করেছিল মনে রাখবে? স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, এই ব্যাপারগুলো সে পড়তে শুরু করলো। কখন? ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, সে নিজেকে ভাসিয়ে দিল হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, এইসব পড়াশোনার দিকে। সো মাচ, এত বেশিভাবে, দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু
to get him the books he ordered. ব্যাংকারকে কিন্তু অনেক বেগ পেতে হয়েছিল, অর্থাৎ অনেক টাকা খরচা করতে হয়েছিল এই বইগুলো যোগান দেবার জন্য। এত সে অর্ডার করছে এবং পড়ছে। এক্সকিউজ মি। ইন দ্য কোর্স অফ 4 years, আর এই 4 বছরে some 600 volumes were procured at his request. 600 ভলিউমস, চিন্তা করো, 600টা ভলিউমস বই সে চেয়ে পাঠিয়েছে এবং পড়ে ফেলেছে। It was during this period that the banker received the following letter from his prisoner. এই সময়ে সে একটা চিঠি পেল তার কাছ থেকে। কি ছিল সেই চিঠিতে? My dear jailer, I write you these lines in 6 languages. কটা ভাষায় লিখছে? 6টা, মনে রাখবে। আমি এই চিঠি আপনাকে 6টা ভাষায় লিখছি। Show them to people who know the languages. এই চিঠিটা আপনি সেই সব লোকেদের দেখাবেন যারা এই ভাষাটা জানে। Let them read them. তাদেরকে এটা পড়তে দেবেন এই চিঠিগুলো। If they find not one mistake, তারা যদি কোনো রকম ভুল না খুঁজে পায়, I implore you, আমি আপনাকে অনুরোধ করছি, to fire a shot in the garden. গার্ডেনে আপনি একটা গুলির শব্দ করবেন, তাহলেই আমি বুঝে যাব যে আমার ভাষা শেখাতে কোনো রকম ভুল ছিল না। ওকে, the shot will be show me that my efforts have not been thrown away. যে আমার চেষ্টাটা বৃথা যায়নি। The geniuses of all ages and of all lands speak different languages, but the same flame burns in them all. Oh, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. আমার সোল, আমার আত্মা একটা অপার্থিব আনন্দ অনুভব করছে। The prisoner's desire was fulfilled. The banker ordered 2 shots. প্রিজনার যেটা চেয়েছিল, আমাদের বন্দি, সে কি, যে একটা 2টো শটস চালাতে, বন্দুকের গুলি, তার সে যে ভাষায় চিঠিগুলো লিখেছে সেগুলো ঠিক সেটা জানানোর জন্য দ্য ব্যাংকার অর্ডার্ড 2 shots to be fired in the garden. বেশ, এইবার then after the 10th year, এরপরে 10th year, 10তম বছর, the prisoner sat immovably at the table. প্রিজনারকে দেখা যাচ্ছে, বন্দীকে দেখা যাচ্ছে, সে তার টেবিলে একটুও নড়ছে না, বসে আছে। and read nothing but the gospels. সে কি পড়ছে? এই বছরগুলো খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। সে গসপেলস, সে বিভিন্ন রিলিজিয়াস বই পড়ছে, সেটা বাইবেল হতে পারে, গীতা হতে পারে। It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin book easy of comprehension. এই জায়গাটা একটু বোঝো। ব্যাংকারের কাছে এটা খুব আশ্চর্যের বিষয় যে লোকটা 4 বছরে 600 বই পড়ে ফেলেছে, সে 1 বছর ধরে শুধুমাত্র ওই ছোট্ট বইটা, থিন পাতলা বইটা অফ ইজি অফ কম্প্রিহেনশন, যেটা বোঝা খুব সহজ, সেটা নিয়ে পড়ে আছে সে। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস। থিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ রিলিজিয়ন অ্যান্ড গডস রিলেশন টু দ্য ওয়ার্ল্ড। ওকে, এবার in the last 2 years of his confinement, শেষ 2টো বছর of his confinement, the prisoner read an immense quantity of books. প্রচুর পরিমাণে বই পড়লো, quite indiscriminately. indiscriminately মানে কোনো বাছ বিচার না করে, বাছ বিচারহীনভাবে শেষ 2 বছর সে প্রচুর বই পড়লো, প্রচুর, immense. At one time he was busy with the natural sciences. কি কি পড়েছিল তোমরা দেখো, এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন আসবে এখান থেকে। কখনো কখনো সে ব্যস্ত থাকতো ন্যাচারাল সায়েন্স নিয়ে, অর্থাৎ ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান, এসব নিয়ে। দেন হি উড আস্ক ফর বায়রন অ্যান্ড শেক্সপিয়ার। 2জন কবির নাম আছে, ভেরি ইম্পর্টেন্ট।
বায়রন অ্যান্ড শেক্সপিয়ার মনে রাখবে। বায়রন রোমান্টিক কবি, শেলি কিটস তাদের সঙ্গে এসেছিল, আর শেক্সপিয়ার তো এলিজাবেথনের বিখ্যাত নাট্যকার, তোমরা জানো। এই দুজনের নাম আমরা এখানে পেলাম। তাদের বই পড়তো সে। দেয়ার ওয়ার নোটস ইন হুইচ হি ডিমান্ডেড অ্যাট দ্য সেম টাইম বুকস অন কেমিস্ট্রি, রসায়ন বিদ্যা পড়তো, অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন, ঔষধবিদ্যা বা ডাক্তারি পড়তো, অ্যান্ড এ নোভেল, সে উপন্যাস পড়তো, অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোসফি অর থিওলজি, তার সাথে ধর্মের বই, আধ্যাত্মিকতার বই সব পড়তো সে। His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship. এই যে এত ধরনের সে বই পড়ছে, এটা দেখে ব্যাংকারের কি মনে হয়েছে, তার অবস্থা কেমন? ইন এ ম্যান সুইমিং ইন দ্য সি, একটা মানুষ সাঁতার কাটছে কোথায়? সমুদ্রে। অ্যামাং দ্য রেকেজ অফ হিজ শিপ, তার জাহাজ ভেঙে গেছে। অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচানোর চেষ্টা করছে। গ্রিডিলি, ভয়ঙ্করভাবে, ক্ষুধার্তভাবে। ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার্স অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। স্পার মানে মাস্তুল, তাই তো, জাহাজের মাস্তুল। হয়তো ভাঙা কোনো মাস্তুল ভাসছে, সেটা একবার ধরার চেষ্টা করছে, অর্থাৎ খড়কুটো ধরে সে বাঁচার চেষ্টা করছে। যেমন করে হোক সে যা খুশি পারছে পড়ছে সে। এটা দেখে মনে হলো যে সমুদ্রে ডুবে যাচ্ছে এমন কোনো লোক, সে যেন সব কিছু ধরে বাঁচার চেষ্টা করছে। ওকে, নেক্সট। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস। ওয়েট এ বিট। Sorry. The old banker remembered all this and thought, tomorrow. Okay. বেশ, পার্ট 2 দেখো জায়গাটা। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট। এইসব মনে পড়ছে আজকে এই অটামের সন্ধ্যাবেলায় ব্যাংকারের। ভেরি ইম্পর্টেন্ট জায়গা দেখো। টুমরো অ্যাট 12 o'clock he will regain his freedom. সে তার স্বাধীনতা ফিরে পাবে, সে মুক্ত হবে, সে মুক্তি পাবে। অর্থাৎ 15 বছর শেষ। বাই আওয়ার এগ্রিমেন্ট আই অট টু পে হিম 2 million, কথা মতো আমাকে তাকে 2 million দিতে হবে। ইফ আই ডু পে হিম, আমি যদি তাকে এই টাকাটা দিই, ইট ইজ অল ওভার উইথ মি, আমি তো শেষ হয়ে গেলাম, আমার সব কিছু শেষ। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি ভয়ঙ্করভাবে শেষ হয়ে যাব। ভেরি ইম্পর্টেন্ট, আই শ্যাল বি আটারলি রুইন্ড, আন্ডারলাইন করো। 15 years বিফোর, সেটা ভাবলো কেন? 15 বছর আগে হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং। এই মিলিয়নটা কতটা ঠিক টাকা সে বুঝতে পারেনি। রেকনিং মানে হিসাবের মধ্যে তার ছিল না। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়্যার গ্রেটার। এখন সে প্রচন্ড রকম ভয় পেয়ে গেছে এটা ভেবে যে কোনটা বেশি দুটোর মধ্যে, কি? হিজ ডেটস অর হিজ অ্যাসেটস, তার বাজারে ধারটা বেশি না তার সম্পত্তিটা বেশি। বোঝা গেছে? তো সে চিন্তা করছে এখন ধার নিয়ে, তার বাজারে তো এত টাকা ধার, আর যার সম্পত্তি আছে কোনটা বেশি, আদেও তার কাছে সে টাকা আছে। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ ওয়াইল, কেন এই সেই টাকাটা হারালো কেন? এই হচ্ছে সেই কারণ। এই যে ডেসপারেট গ্যাম্বলিং, সে জুয়ো খেলেছে। অন দ্য গ্যাম্বলিং, ডেসপারেট মানে হচ্ছে ভয়ঙ্করভাবে, উচ্ছৃঙ্খলভাবে সে খেলেছে গ্যাম্বলিং। অন দ্য স্টক এক্সচেঞ্জ, তোমরা জানো শেয়ার মার্কেট। ওয়াইল্ড স্পেকুলেশন মানে জল্পনা কল্পনা, ওয়াইল্ড মানে বন্য, যা খুশি তাই করেছে। সে তো শিওর ছিল যে না, এই লোকটা পারবে না 15 বছর পর্যন্ত বাড়ির মধ্যে আবদ্ধ থাকতে, এবং বেরিয়ে যাবে এবং এগ্রিমেন্ট ব্রেক হয়ে যাবে, আমাকে টাকা দিতে হবে না, এটা ধরেই নিয়েছিল। কিন্তু 15 বছর যে পার করে দেবে লোকটা, এটা কেউ আন্দাজ করেনি। অ্যান্ড এক্সাইটেবিলিটি হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স হ্যাড বাই ডিগ্রিজ লেড টু ডিক্লাইন। দিনের পর দিন তার কি হয়েছে? ডিক্লাইন অফ হিজ ফরচুন, তার ভাগ্য আস্তে আস্তে খারাপ হয়েছে। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলেনিয়ার,
এতদিন সে কে ছিল? প্রাউড, অহংকারী, ফিয়ারলেস, নির্ভীক, সেলফ কনফিডেন্ট, ভয়ঙ্কর আত্মবিশ্বাস ছিল তার। মিলিয়নিয়ার ছিল এক সময়, সে কি হয়ে গেছে এখন? হ্যাড বিকাম এ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, মিডল ক্লাস, ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট। যখনই ওঠানামা করছে মার্কেট, তখনই সে ভয়ে ভীত। কার্সড বেট, অভিশপ্ত এই বেট, বাজি। বাজি, এই মানে সে তো বড় বাজিগর। কার্সড বেট, এই অভিশপ্ত বাজি লড়েছিলাম আমি। মাটার্ড দ্য ওল্ড ম্যান, সবকিছু আমাকে শেষ করে দিতে বসেছে, এই বাজি ধরেছি সেটা। ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, মাথায় হাত দিয়ে বলছে কার্সড বেট, কার্সড বেট, কি করলাম আমি, কি ভুল করলাম। ইন ডেসপেয়ার, হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই, লোকটা মরেনি কেন? হি ইজ অনলি 40 নাও, সে এখন মাত্র 40 বছর বয়স। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, আমার জীবনের শেষ নয়া পয়সাটা পর্যন্ত সে নিয়ে নেবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। হি উইল এনজয় হিজ লাইফ, সে তার জীবনটা উপভোগ করবে। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, এক্সচেঞ্জে গিয়ে সে কি করবে? গ্যাম্বল, জুয়ো খেলবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম, আর আমি তার দিকে তাকিয়ে থাকবো। Why I shall look at him with envy like a beggar, একটা ভিখারির মতো। ভিখারিকে যেমন একটা রুটি ছুঁড়ে দিলে সে লোলুপ দৃষ্টিতে সেটা কুড়িয়ে নেয়, বা কেউ খেলে সে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে দেখে, আমি তাকিয়ে থাকবো যে আমার টাকা নিয়ে সে ফুর্তি করছে। While I shall look at him, আমি তার দিকে তাকিয়ে থাকবো। envy like a beggar, একটা ভিখারির মতো আমি তার দিকে তাকিয়ে থাকবো। and hear from him, তার কাছে শুনবো এভরি ডে the same sentence, একই কথা সে আমাকে বলবে, কি? I am indebted to you, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। for the happiness of my life, আমার জীবনের যে সুখ সেটা আপনার টাকাতেই হয়েছে। let me help you, বলুন আপনাকে আমি সাহায্য করতে পারি, কত টাকা লাগবে? আমার টাকা নিয়ে সে আমাকে সাহায্য করবে। ভাগ্যের কি পরিহাস দেখো। নো, ইট ইজ নট টু মাচ, এটাই নয়। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান। সাচ এ লাইন। ইট স্ট্রাক 3 o'clock, এখন 3টে বাজছে। দ্য ব্যাংকার লিসেন, রাত্রি 3টে, মনে রাখবে। শেষ হবে মানে এগ্রিমেন্ট শেষ হবে পরের দিন সকাল 12টায়, দুপুর 12টায়। দ্য ব্যাংকার লিসেন্ড এভরিওয়ান অ্যাজ অ্যাসলিপ, ব্যাংকার শুনলো যে প্রত্যেকে ঘুমোচ্ছে ইন দ্য হাউস। and nothing could be heard outside, বাইরে থেকে কিছুই শোনা যাচ্ছে না। but the rustling of the chill trees, এই জায়গাটা মনে রাখবে। সেই দিনে কেমন পরিবেশটা কেমন ছিল সেই রাতে, এটা আমাদের মনে রাখতে হবে। এই জায়গায় আছে, ওয়েদার পরে আসছি। সে রাসলিং অফ দ্য চিল ট্রিজ, ঠান্ডা গাছ, বৃষ্টি হচ্ছিল বাইরে। ট্রাইং টু মেক নো নয়েজ, সে কোনো রকম শব্দ না করার চেষ্টা করলো। হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ, ফায়ার প্রুফ মানে আগুনে পুড়বে না এমন একটা সেফ, সেখান থেকে সে চাবিটা নিল। কি অফ দ্য ডোর হুইচ হ্যাড নট বিন ওপেনড ফর 15 years, যেটা 15 বছর ধরে খোলা হয়নি। চাবিটা তাহলে কোথায় থাকতো? ফায়ার প্রুফ সেফ, আসবে পরীক্ষায়। পুট অন হিজ ওভারকোট, সে ওভারকোটটা পরলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, ঘর থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানে ছিল অন্ধকার এবং ঠান্ডা। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এই জায়গাটা দেখো, ওয়েদারটা কেমন ছিল এর উপরে কোশ্চেন হয়। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, একটা ভিজে স্যাঁতসেঁতে ঠান্ডা বাতাস খেলা করছিল বাগানে। হাউলিং অ্যান্ড গিভিং, হাউলিং অ্যান্ড ওয়েট এ বিট, ওকে, হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, কোনো রকম রেস্ট সে পাচ্ছিল না গাছগুলো। হাউলিং মানে গর্জন, তাই তো, নেকড়ের গর্জনকে হাউলিং বলা হয়। The banker strained his eyes but could see neither the earth nor the white statues,
সে মাটি পর্যন্ত দেখতে পাচ্ছে না, এত অন্ধকার। নট দ্য লজ, লজটা দেখতে পাচ্ছে না। নট দ্য ট্রিজ, গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সে সেখানে গেল। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, যেখানে লজটা আছে। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে ওয়াচম্যানকে দুবার ডাকলো। কবার ডেকেছিল? দুবার। নো আনসার ফলোড, কোনো কথা শুনতে পাওয়া গেল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে ওয়াচম্যান কোথায় গেছে, একটা জায়গায় সে শেল্টারে আশ্রয় নিয়েছে এই খারাপ ওয়েদার থেকে বাঁচার জন্য। অ্যান্ড ওয়াজ নাও অ্যাজ স্লিপ সামহোয়ার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, হয় সে কিচেনে ঘুমুচ্ছে, না হলে গ্রিন হাউসে ঘুমুচ্ছে। ওকে ওকে সো ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, আমরা এই জায়গায় দেখছি যে ব্যাংকার যাচ্ছে এবার ওই বন্দির কাছে, তার কিছু একটা ইন্টেনশন আছে, দেখা যাক তার কি উদ্দেশ্য। ওয়াচম্যানকে সে দুবার ডেকেছে, শুনতে পায়নি, সে বুঝতে পেরেছে যে সে কোথাও শেল্টারে চলে গেছে। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমাকে প্লাক টু ক্যারি মানে কাউকে টেনে নিয়ে যাওয়ার দরকার পড়ে এই জায়গা থেকে, থট দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ ব্যাংকার চিন্তা করলো, সাসপিশিয়ন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে প্রথম সন্দেহটা গিয়ে পড়বে কার উপর? ওয়াচম্যানের উপর, কারণ ওয়াচম্যান তো তাকে দেখেনি সেখানে আসতে। ওকে সো হি ফেল্ট দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস, সে অনুভব করলো, হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, সেই এন্ট্রি পয়েন্টে চলে গেল। দেন হি গ্রোপড হিজ ওয়ে ইনটু এ লিটল প্যাসেজ অ্যান্ড লাইটেড এ ম্যাচ, সেখানে গিয়ে একটা সে দেশলাই কাঠি জ্বালালো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, এখানে কেউ নেই। দেয়ার ওয়াজ এ বেড স্টেড উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা খাট বা পালঙ্ক ছিল কিন্তু সেখানে বেডিং ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, আর ওই কোণে একটা ছিল কাস্ট আয়রনের স্টোভ। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুমস ওয়্যার ইনট্যাক্ট, আর ওই দরজার প্রিজনার যে রুমটা সেখানে কিন্তু যে সিল, দরজার সিল কিন্তু যেমনকার তেমনই ছিল। ওকে when the match went out, এবার যখন ওই দেশলাই কাঠিটা নিভে গেল, the old man trembling with emotion, বয়স্ক ব্যাংকার এখন কাঁপছে ইমোশনে, peeped through the little window, 15 বছর তো লোকটাকে দেখেনি, সে peeped through, উঁকি মারলো, উঁকি মেরে দেখলো, চেষ্টা করলো ছোট্ট জানলা দিয়ে। A candle was burning dimly in the prisoner's room, এই প্রিজনারের ঘরে একটা ছোট্ট মোমবাতি জ্বলছিল। He was sitting at the table, সে বসে আছে টেবিলে। Nothing could be seen but his back, তার পিছনটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। The hair on his head and his hands, তার পিঠের উপরে, মাথার উপরে চুল আর হাতগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। Open books were lying on the table, খোলা বই পড়ে আছে টেবিলে। On the two easy chairs and on the carpet near the table, ইজি চেয়ারে বই পড়ে আছে, টেবিলে বই পড়ে আছে এবং কার্পেটে বই পড়ে আছে। 5 minutes passed, 5 মিনিট পেরিয়ে গেল, and the prisoner did not once stir, একটুও নড়ল না সে। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের কারাগার তাকে শিক্ষা দিয়েছে কিভাবে স্থির হয়ে বসতে হয়। The banker tapped at the window with his finger, সে জানলায় টোকা মারলো, and the prisoner made no movement, the prisoner made no movement whatever in response, সে কোনো রকম রেসপন্স করলো না। Then the banker cautiously broke the shills of the door, খুব সন্তর্পণে cautiously কি করলো? Broke the shills of the door, দরজার শিলটাকে ভাঙলো, and put the key in the keyhole, চাবিটা দিল। The rustic lock gave a grating sound, ওই যে মরিচা পড়া তালাটা একটা কর্কশ ক্র্যাকড বা ক্রাস্টি সাউন্ড দিল। and the door creaked, ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হলো দরজাটা। কত বছর খোলা হয়নি? 15 বছর। The banker expected to hear at once footsteps and a cry of astonishment, ব্যাংকার কি চেয়েছিল? এক্সপেক্ট করেছিল কি?
টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস, হয়তো পদধ্বনি সে শুনতে পাবে, পায়ের শব্দ, এবং অবাক হয়ে যাবে কেউ এসে তাকে দেখে। বাট 3 minutes পাস, 3 মিনিট পেরিয়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম। হি মেড, একদম রুমে যেমন নিস্তব্ধতা সেরকম ভাবেই সবকিছু ছিল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে মনস্থির করলো যে সে ভিতরে যাবে। অ্যাট দ্য টেবল এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস, টেবিলে একেবারে একটা সাধারণ লোক বসেছিল একদম ইমোবাইল ভাবে, মোশনলেস, কোনো নড়াচড়া নেই। হি ওয়াজ এ স্কেলিটন উইথ এ স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেন চামড়ার উপর, হাড়ের উপরে চামড়াটা বসানো আছে, এইরকম একটি লোক, উইথ লং কার্লস লাইক এ ওমেন্স, আর মেয়েদের মতো লম্বা চুল হয়ে গেছে, অ্যান্ড এ শ্যাগি বিয়ার্ড, ঝুলে পড়া, নেমে যাওয়া একটা দাড়ি। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা হলুদ, উইথ অ্যান আর্দি টিন্ট ইন ইট। আমার একটা বিষয় খুব এই জায়গায় অবাক লাগে যে 15 বছরে, তোমাদেরও এই যা অবাক হবে হয়তো, যে 15টা বছর তার কোনো অসুখ করলো না, ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লো না, তাই না? যাই হোক, গল্পে ফিরে আসি। দেখো, শ্যাগি, হিজ চিক্স ওয়্যার হলো, তার গালগুলো ছিল ফোকলা বা একদম হলো, ফাঁকা। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠটা ছিল লম্বা এবং সরু। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ শ্যাগি হেড ওয়াজ প্রপড ওয়াজ সো থিন, তার হাতগুলো যার উপরে মাথাটা ছিল এতটাই পাতলা ছিল, থিন অ্যান্ড ডেলিকেট, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, দেখাটাও একটা ভয়ঙ্কর বিষয় ছিল। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, তার চুলে সিলভার রেখা দেখা দিয়েছে, মানে কি চুলে পাক ধরেছে। বয়স কত? চুলের পাক ধরার সময় হয়েছে। অ্যান্ড সিং, হয়তো হয়েছে, অ্যান্ড সিং হিজ ইমাসিয়েটেড, ইমাসিয়েট মানে থিন, লিন, পেল, বিবর্ণ, রোগা, এজেড লুকিং ফেস, দেখে মনে হচ্ছে প্রচুর বয়স হয়ে গেছে। নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি 40, কেউ বিশ্বাস করবে না তাকে দেখে যে তার 40 বছর বয়স, যেন 80 বছরের বুড়ো। হি ওয়াজ অ্যাসলিপ, সে কি করছিল? ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড, তার ওই ঝুঁকে থাকা মাথাটা, দেয়ার লে অন দ্য টেবিল এ শিট অফ পেপার, সেখানে একটা কাগজ পড়ে আছে, পেপার পড়ে আছে, অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ড রাইটিং, সেখানে সুন্দর করে কিছু একটা লেখা আছে, সুন্দর হ্যান্ড রাইটিং। কি লেখা ছিল? পুওর ক্রিয়েচার থট দ্য ব্যাংকার, ব্যাংকার ভাবলো, আহা বেচারা, হি ইজ অ্যাসলিপ, সে ঘুমোচ্ছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, হয়তো সে ওই 1,00,000 টাকার স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক হিজ দিস হাফ ডেড ম্যান, থ্রো হিম অন দ্য বেড। এইবার আমরা ব্যাংকারের উদ্দেশ্যটা, লক্ষ্যটা কেন ওর বাড়িতে এসেছে বুঝতে পারছি। দেখো সে কি বলছে, আমি এই অর্ধমৃত লোকটাকে কি করব? থ্রো হিম অন দ্য বেড, ছুঁড়ে ফেলবো বিছানায়, স্টাইফেল উইথ এ লিটল, এবং একটু কি করব? শ্বাসরুদ্ধ করে দেবো। স্টাইফেল মানে রিপ্রেস, রিটার্ড। সো হি হ্যাজ কাম হেয়ার উইথ দ্য ইন্টেনশন অফ মার্ডারিং দ্য ইয়াং ম্যান, তাকে মার্ডার করতে এসেছিল। স্টাইফেল উইথ এ লিটল উইথ দ্য পিলো। তাহলে এই গ্রিড, বলেছিলাম টপিকে, এই গ্রিড, দেখো না টাকা ওকে দেবো না, কিন্তু লোকটা তো 15 বছর কষ্ট করলো, দেখলে এখানে। তাহলে গ্রিড, লোভ, অ্যান্ড মোস্ট কনসেনসাস এক্সপার্ট উড ফাইন্ড নো সাইন অফ ভায়োলেন্ট ডেথ, এবং এমনকি কনসেনসাস মানে হচ্ছে বিবেকবান, অনেস্ট, জাস্ট, এক্সপার্টও, এই ইডি, সিআইডি, ইন্সপেক্টর প্রদ্যুম, দয়া, এরা এসব খুঁজে পাবে না, কোনো চিহ্ন খুঁজে পাবে না, ক্লু পাবে না অফ এ ভায়োলেন্ট ডেথ, কিভাবে মৃত্যু হলো, কারণ ওয়াচম্যান তো ঘুমুচ্ছে। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো পড়া যাক চিঠিতে কি লেখা আছে, এখান থেকে ব্রড কোশ্চেন আসে। ওকে, আমরা একদম শেষ অংশে এসে গেছি ছোট গল্পের, দ্য বেট, এবং এই অংশটাই সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ এই জায়গাটাতে, এই যে চিঠিটা আমরা পড়তে যাচ্ছি এবার,
ওই ইয়াং ম্যান যে লিখে গেছে লয়ার, সেই চিঠির মাধ্যমে আমরা জানতে পারবো একটা মানুষের ট্রান্সফরমেশন। যার টাকার প্রতি প্রচণ্ড লোভ ছিল, সে কিভাবে 15 বছরে একদম সম্পূর্ণ একটি নতুন মানুষে পরিণত হয়েছে, এটা আমরা দেখব। এই ট্রান্সফরমেশন অফ দিস পার্সন, এটার উপরে ব্রড কোশ্চেন হয়। সো দেখি আমরা, দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবল অ্যান্ড রিড অ্যাজ ফলোজ। ব্যাংকার ওই টেবিলে রাখা ছিল চিঠিটি, সে চিঠিটি নিয়ে এবার পড়তে শুরু করেছে। টুমরো অ্যাট 12 o'clock আই রিগেন মাই ফ্রিডম। কালকে বেলা 12টায় আই রিগেইন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। রিগেইন মিনিং রিকভার বা রিক্লেম, পুনরুদ্ধার হবে, আমি আমার স্বাধীনতা ফেরত পাবো, কারণ আমার কালকে 15 বছর কমপ্লিট হচ্ছে, আমি কাল মুক্তি পাবো। অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, এবং আমি কাল অধিকার পাবো, রাইট কিসের, টু অ্যাসোসিয়েট নিজের সাথে যোগ স্থাপন করতে, উইথ আদার মেন অন্য মানুষদের সাথে, যেটা এতদিন ছিল না। এতদিন সে কোনো মানুষের মুখ দেখতে পায়নি, একদম একাকী কাটিয়েছে সেই ঘরে। তো কালকে সেই আমি অধিকার পাচ্ছি, আই এম গেটিং এ পাস। সো কালকে সে হি ইজ গেটিং হিজ পারমিশন টু মিট দ্য পিপল আউটসাইড। সো রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই ঘরটা ছাড়ার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, আর সূর্যালোক দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি টু সে ফিউ ওয়ার্ডস, আমি মনে করি কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। টু ইউ, আপনাকে অর্থাৎ টু দ্য ব্যাংকার। উইথ এ ক্লিয়ার কনসেন্স আই টেল ইউ, আমি সম্পূর্ণ জ্ঞানে, সজ্ঞানে এবং বিবেকের সাথে, আমার সংজ্ঞার সাথে আমি বলছি, মানে সজ্ঞানে বলছি, আই টেল ইউ অ্যাজ বিফোর গড, ঠিক আপনাকে যেমন বলছি ভগবানের সামনেও বলছি, হু বিহোল্ডস মি, যিনি আমাকে দেখছেন, ভগবান আমাকে দেখছেন, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম। হঠাৎ করে যেন এক বজ্রপাত হলো সেই রুমে। তিনি কি বলছেন? আই ডেসপাইজ, আই ডিসডেন, আই স্কর্ন ফ্রিডম। আমার স্বাধীনতা চাই না, আমি ঘৃণা করি স্বাধীনতা। আই ডেসপাইজ ফ্রিডম, মানে দ্যাট কাইন্ড অফ ফ্রিডম হি ইজ হেটিং, হি ইজ ডিসডেনিং at that kind of freedom and life and health and all that in your books is called the good things of the world. আপনার বইতে বলা যেসব জিনিসগুলো, লাইফ, জীবন, স্বাস্থ্য এবং যা কিছু বলা হয়েছে ভালো, আমি সেই জিনিসগুলোকে ঘৃণা করি। ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য একটা লাইফ লেসন তিনি দিয়ে যাচ্ছেন। দেখো, জীবনের শিক্ষা আমরাও পাবো। ফর 15 years I have been intently studying earthly life. আমি 15 বছর ধরে এই পার্থিব জগৎ, পার্থিব জীবন, আর্থলি লাইফ নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি। ইন্টেন্টলি মানে গভীরভাবে, গভীর মনোযোগের সাথে। ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন দ্য আর্থ অফ মেন। হ্যাঁ, এটা সত্যি, আই হ্যাভ নট সিন দ্য আর্থ অফ মেন। আমি পৃথিবী দেখিনি, আমি মানুষ দেখিনি, এগুলোর থেকে আমি দূরে ছিলাম। বাট ইন ইয়োর বুকস আই হ্যাভ ড্রাং ফ্র্যাগ্রেন্ট ওয়াইন। কিন্তু আমি কি পান করেছি? তোমার ওই বইগুলো থেকে ফ্র্যাগ্রেন্ট ওয়াইন। ফ্র্যাগ্রেন্ট কথার অর্থ সেন্টেড, পারফিউমড। ফ্র্যাগ্রেন্ট ওয়াইন। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, আমি ওই বই পড়তে পড়তে জঙ্গলে চলে গেছি, সেখানে পুরুষ হরিণ, স্ট্যাগস হরিণ মেরেছি। অ্যান্ড ওয়াইল্ড বোটস, বোটস মানে শুকর, পিগস, হগস ইন দ্য ফরেস্টস, জঙ্গলে গিয়ে আমি শিকার করেছি, গান গেয়েছি। আই হ্যাভ লাভড উইমেন, আমি মেয়েদের, মহিলাদের ভালোবেসেছি। বিউটি ইজ আর ইথেরিয়াল। তার মানে যখন তিনি কোনো বই পড়ার সাথে সাথে যখন কোনো শিকারের গল্প পড়েছেন, তার মনে হয়েছে যে আমি নিজে গিয়ে শিকার করছি। প্রেমের গল্প পড়েছেন, তখন মনে হয়েছে আই হ্যাভ লাভড উইমেন। সো বিউটি ইজ অ্যাজ ইথারিয়াল অ্যাজ ক্লাউডস। এসব পড়ে আমি বুঝেছি সুন্দর বা সৌন্দর্য হলো বায়বীয় মেঘের মতো।
এই আছে এই নেই। সো ভেরি ফ্লিটিং, ভেরি মাচ ট্রানজিটারি, খুব ক্ষণস্থায়ী কি বিউটিজ। বিউটিজ আর অ্যাজ ইথারিয়াল অ্যাজ ক্লাউডস। ইথারিয়াল মানে বায়বীয়, ক্ষণস্থায়ী, ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস। এগুলো ক্রিয়েট কারা করেছে? পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা রাতের বেলায় আমার সাথে দেখা করেছে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, আমার কানে ফিস ফিস করে বলেছে, হুইসপার্ড ওয়ান্ডারফুল টেলস দ্যাট হ্যাভ সেট মাই ব্রেইন ইন এ ওয়ার্ল্ড। আমার এই এই তারা এসে এই গল্পগুলো বলেছে, মানে আমি গল্পগুলো পড়েছি। অ্যান্ড ইয়ার্স, হুইসপার্ড ইন মাই ইয়ার্স, আমার কানে ফিস ফিস করে বলেছে, দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন, আমার মস্তিষ্কটাকে কি করেছে? ঘুরিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড মানে ঘূর্ণি। আমি সবকিছু বুঝতে পেরেছি। আই হ্যাভ দ্য ফাইনাল রেজলিউশন, আই হ্যাভ দ্য ফাইনাল রিয়েলাইজেশন, আমি বলবো এপিফ্যানি। যারা পোর্ট্রেট পড়েছো, পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, তারা জানো এপিফ্যানি, সাডেন রিয়েলাইজেশন। এটা সাডেন নয়, 15 বছর ধরে, তবুও মানুষের জীবনে সাডেনই বলা যায়। সো হুইসপার্ড ইন মাই ইয়ার্স, set my brain in your books. I have climbed to the peaks of Elburz and Mont Blanc. Elburz, ওই যে পাহাড়, climb to the peaks of Elburz. Elburz হচ্ছে is a mountain range in northern Iran. Elburz is a mountain range in northern Iran. মনে রাখবে, এখানে নোট দেয়া আছে, তোমরা দেখে নাও। এবং মন্ট ব্ল্যাঙ্ক অসাধারণ একটি পাহাড় ইন ফ্রান্স, ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য আল্পস, হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য আল্পস। এবং এখানে মন্ট ব্লাঙ্ক অ্যান্ড ফ্রম দেয়ার, আমি সেখান থেকে দেখেছি অসাধারণ সব দৃশ্য। সো অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সানরাইজ দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, সেখান থেকে তিনি কি দেখেছেন? সন্ধেবেলায় প্রথমত তিনি দ্য সানরাইজ দেখেছেন এবং সন্ধেবেলায় দেখেছেন ফ্লাড দ্য স্কাই, কিভাবে আলোর বন্যা সবকিছুকে ডুবিয়ে দিয়েছে। স্কাই, দ্য ওশন অ্যান্ড দ্য মাউন্টেন টপস উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, কি রঙের? অসাধারণ সেই দৃশ্য, অবর্ণনীয় সেই দৃশ্য, গোল্ড অ্যান্ড ক্রিমসন, অগ্নিবর্ণে চারিদিকে ছেয়ে গেছে। আমি সেই দৃশ্য পাহাড়ে উঠে দেখেছি। সে তো পাহাড়ে ওঠেনি, উঠেছিল কি? সে তো ওই ঘরেই ছিল, কিন্তু সে উঠেছে তার থ্রু উইথ দ্য হেল্প অফ দ্য উইংস অফ হিজ ইমাজিনেশন, তার চিন্তা শক্তির উপর ভর করে, কল্পনায় ভর করে সে পাহাড়ে উঠেছে। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, সে কি দেখেছে? লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, মাথার উপরে বজ্রপাত হচ্ছে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, দেখবে যখন ছবিতে তোমরা দেখবে যে এই যে যখন বিদ্যুৎ চমকায় তখন ক্লিভিং মানে ভাগ হয়ে যায়, স্প্লিটিং। দুটো মেঘের মাঝখানে দেখবে, দুটো মেঘের ঘর্ষণে তো বজ্রপাত তৈরি হয়, আলো তৈরি হয়। সো দ্য স্টর্ম ক্লাউডস, যে ঝড়, যে মেঘ থেকে ঝড় আসবে বা ঝড়ের পূর্বাভাস দেবে, সেখান থেকে কি হয়েছে? ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, ওই যে আলোর রেখা ভাগ করে দিয়েছে দুটো মেঘকে। আই হ্যাভ টেরিবল বিউটি, আমি তো বলবো ওটা টেরিবল বিউটি, ভয়ঙ্কর সেই সৌন্দর্য। আর কি হয়েছে? আই হ্যাভ সিন গ্রিন ফরেস্টস, আমি সবুজ বন দেখেছি। ফিল্ডস, রিভার্স, লেকস, টাউনস। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি সাইরেন্সের গান শুনেছি। সাইরেন্স হচ্ছে এক ধরনের কাল্পনিক পরী জাতীয় বলা হয় ইন গ্রিক মিথোলজি, পার্টলি হিউম্যান ফিমেল ক্রিয়েচার্স। ছবিতে দেখবে তোমরা, পার্টলি হিউম্যান ফিমেল ক্রিয়েচার্স হু লিভড অন অ্যান আইল্যান্ড, যারা একটা দ্বীপে বাস করতো। অ্যান্ড লিওড সেলার্স টু দেয়ার ডেথ উইথ দেয়ার বিউটিফুল সিঙ্গিং, তারা কিছু মিউজিক্যাল স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট বাজাতো এবং যারা ওই সেলাররা যেত তাদেরকে মোহিত করে দিত সেই শব্দে এবং জাহাজ ডুবিয়ে দিত তারা, এই সাইরেন্স। সো আই হ্যাভ হার্ড সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি সাইরেনদের গলা শুনেছি, গান শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেফার্ডস পাইপস,
আর শেফার্ড মেষপালক তার পাইপ শুনেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কোমলি ডেভিলস, I have touched the wings of comely devils who flew down to converse with me of God. ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি এখানে একটা ছোট্ট একটা নোট বলি, আমি লিখেছি ওটা। এই কোমলি ডেভিলস এই জায়গাটা অনেকে বুঝতে পারবে না, খুব মন দিয়ে শোনো। I have touched the wings of comely devils. Comely devils মানে হচ্ছে সুন্দর শয়তান। আমি তাদের ডানাতে হাত দিয়েছি। হু ফ্লিউ ডাউন টু, যারা নিচে নেমে এসছে আমার কাছে, এবং কনভার্টস উইথ মি অফ গড, তারা ভগবানের কথা আমার কাছে বলেছে। সো আমি বলছি উইংস অফ কোমলি ডেভিলস যদি পরীক্ষায় আসে ব্রড কোশ্চেনে, তোমরা বলবে দ্য লয়ার্স ইউজ অফ দিস ইমেজারি সাজেস্ট দ্যাট হি হ্যাজ সিন দ্য কোমলি ডেভিলস রিপ্রেজেন্টিং টেম্পটেশন অ্যান্ড আর্থলি ডিজায়ার্স। তাহলে কোমলি ডেভিলস মানে হচ্ছে এই পার্থিব জগতে যা কিছু লোভ মোহ আমাদের রয়েছে, মনের মধ্যে খারাপ কিছু, অ্যান্ড আর্থলি ডিজায়ার্স মনের ইচ্ছা, পার্থিব ইচ্ছা মানে গাড়ি চাওয়া, মানে গাড়ি বাড়ি, ফ্রিজ টিভি গাড়ি বাড়ি এই জিনিসগুলো, অ্যান্ড হ্যাজ রিজেক্টেড দেয়ার অ্যালিওর। দ্য ফ্রেজ উইংস অফ কোমলি ডেভিলস ইজ ইউজড বাই দ্য লয়ার টু ডেসক্রাইব দ্য ফ্লিটিং অ্যান্ড ডিসেপটিভ নেচার অফ ওয়ার্ল্ডলি প্লেজার্স অ্যান্ড পজেশনস। আবার বলি, এটা ব্যবহার করেছেন এই কারণে, টু ডেসক্রাইব দ্য ফ্লিটিং অ্যান্ড ডিসেপটিভ নেচার অফ ওয়ার্ল্ডলি প্লেজার্স, এই পৃথিবীর প্লেজার্স অ্যান্ড পজেশনস মানে আরো চাই, পেলে হয়তো এটা পেলে হয়তো আমি খুব খুশি হব, গাড়ি পেলে খুশি হব, বড় একটা বাংলো হলে খুশি হবে, প্রচুর টাকা থাকলে খুশি হবে, ওকে পেলে খুশি হব, ওকে না পেলে খুশি হব না। এই যে আমাদের চিন্তা ভাবনাগুলো, এগুলো কতটা ফ্লিটিং তিনি আজকে বুঝতে পেরেছেন। আসল রিয়েলাইজেশন তো তার হয়ে গেছে গো, মানে একদম অঘোরই হয়ে গেছে তার, যেন একজন অঘোরী সাধকের মতো তার ঘোর কেটে গেছে এই পৃথিবীর থেকে। যেমন শ্রীরামকৃষ্ণ ছিলেন, মানে কোনো কিছুতে তার টান নেই, আর সবকিছু তিনি বুঝে গেছেন। দ্য লয়ার্স স্টেটমেন্ট আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কোমলি ডেভিলস signifies his rejection of the banker's materialistic world view. ব্যাংকারের যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ রয়েছে সেটাকে তিনি রিজেক্ট করছেন, অ্যান্ড হিজ নিউ ফাউন্ড ফোকাস, আর তিনি নতুন জীবনের মানে খুঁজে পেয়েছেন অন স্পিরিচুয়াল ম্যাটার্স। ইট শোজ হিজ রিজেকশন অফ মেটেরিয়ালিজম, মনে রাখবে, ইট শোজ হিজ রিজেকশন অফ মেটেরিয়ালিজম। তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, না 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 না, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে তিনি সুখ পাচ্ছেন না। এই পৃথিবীর ওই 2 মিলিয়ন তাকে আর ভাবায় না একদম। তাই তিনি বলছেন আই হ্যাভ টাচ দ্য উইংস অফ কোমলি ডেভিলস। তোমরা এই জায়গাটা একটু স্লো করে লিখে নিও খাতায়, আমি যেটা বললাম খুব সুন্দর। আমি অনেক ধৈর্য ধরে ভালো করে এই নোট বানিয়েছি, আমি পড়ে শোনালাম তোমাদের। সো তোমরা এটা একটু লিখে নিও, লেখার অফলাইন ব্যাচে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এভাবে তো দেয়া যাবে না অনলাইন। যাই হোক, I have touched the wings of comely devils who flew down to converse with me of God. In your books, I have flung myself into a bottomless pit. তোমার বইতে আমি ডুব দিয়েছি কোথায়? অতল গর্তে। In your books, I have flung myself, নিজেকে ছুঁড়ে ফেলেছি, into the bottomless pit. Performed miracles. অনেক আশ্চর্য কাজ করেছি আমি, মিরাকলস মানে আশ্চর্য, ম্যাজিক। স্লেন, বার্ন টাউন্স, অনেককে মেরে ফেলেছি। মার্ডার্ড, স্লেন মিনিং মার্ডার্ড, বার্ন টাউন্স, অনেক শহর আমি পুড়িয়েছি। প্রিচড নিউ রিলিজিয়ান্স, আর কি করেছি? ডেলিভার সারমন। প্রিচড মানে হচ্ছে ডেলিভার এ সারমন, ধর্ম প্রচার করা, নিউ রিলিজিয়ান নতুন ধর্ম। কনকার্ড হোল কিংডমস, আমি এই ঘরে থেকেই 15 বছরে আমি গোটা পৃথিবী, রাজ্য, দেশ জয় করে ফেলেছি, কারণ আমি জীবনের আসল মানেটা বুঝে ফেলেছি, যেটা তোমরা কেউ পারোনি। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, আপনার বইগুলো আমাকে কি দিয়েছে? উইজডম। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস is compressed into a small compass in my brain. Small compass বলছে all that unresting thought of man has created in the ages, দীর্ঘদিন ধরে মানুষকে যে আনরেস্টিং থট গুলো, মানে স্থির হয়ে বসতে দেয়নি, সব সময় এই চাই ওই চাই, রাজত্ব বাড়াতে হবে, এই যে পার্থিব চিন্তাগুলো মানুষকে আনরেস্টে ফেলেছে সব সময়, যে কখনো সে বিশ্রাম নিতে পারছে না, সব সময় আরো চাই করছে, হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস ইজ কম্পেয়ার্ড
compressed একদম ছোট্ট হয়ে into a compass in my brain, আমার ব্রেনে চলে এসছে কেমন করে, into a compass, ছোট্ট, বুঝে গেছি ওগুলো সব ইউজলেস, দে আর নাথিং, I know that I am wiser than all of you. ওয়াহ, such a line. I know, আজকে আমি জানি যে আমি হচ্ছি তোমাদের সবার থেকে বুদ্ধিমান। I know, very important line, আন্ডারলাইন করবে। And I despise your books. আমি কি করছি, তোমার তোমার despise your books মানে scorn, hate, আজকে এসে ওই বইগুলোর আমার আর কোনো প্রয়োজন নেই। I despise your books. I despise wisdom, এমনকি জ্ঞানও আমার প্রয়োজন নেই আর। and blessings of this world, এই পৃথিবীর কারো আশীর্বাদ আমার দরকার নেই। It is all worthless, সবই মূল্যহীন। ফ্লিটিং, ফ্লিটিং মানে ট্রানজিটারি, খুব টেম্পোরারি, যেটা আজ আছে এই নেই, মেঘের মতো। ইলিউজারি, ভয়ঙ্কর, ইলিউজারি মানে হচ্ছে নট রিয়েল, বেসড অন ফলস আইডিয়াস, ইলিউজারি, ইলিউশন, অল সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব মায়া, ইলিউশনারি মানে সব মায়া। অ্যান্ড ডিসেপটিভ, সাচ এ শর্ট স্টোরি, কেমন লাগছে বলো? অ্যান্ড ডিসেপটিভ, ডেলিবারেটলি, ডিসেপটিভ মিনিং ডেলিবারেটলি ডিজাইন টু মিসলিড, মনে রাখবে, ডিসেপটিভ মানে হচ্ছে ডেলিবারেটলি ডিজাইন টু মিসলিড, তোমাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য একদম প্ল্যান্ড করে যেটা করা হয় সেটাকে বলা হয় ডিসেপটিভ। লাইক এ মিসরেজ, লাইক এ মিরেজ, মিরেজ কথার অর্থ মরীচিকা। যেমন মরুভূমিতে একজন পথিক দূরে মনে করে যে জল রয়েছে, কারণ কাঁপে, তোমরা জানো যে আলোর আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে, এটা বিজ্ঞানের, আলোর বিচ্যুতি প্রতিসরণের কারণে একটা দূরে দেখে মনে হয় যেন জল রয়েছে। অনেক সময় গ্রীষ্মকালের রাস্তাতেও দেখতে পাও। তাহলে এটা হচ্ছে মরীচিকা জীবনের, এই যে আমরা ছুটে আরো চাই, আরো চাই, আরো চাই, কোথাও সুখ নাই, তাহলে সুখ সত্যিই কোথাও নেই। এই মেটেরিয়াল লাইফে কোথাও সুখ আমরা পাবো না। আমরা যতই পাই বা যত নাই পাই, না পেলে তো কষ্ট বটেই, পেলে আরো বেশি কষ্ট, যার যত আছে তার বেশি কষ্ট। ইউ মে বি প্রাউড, তাহলে সবই হচ্ছে আমাদের এখানে সবই মরীচিকার মতো। ইউ মে বি প্রাউড, আপনি হয়তো অহংকারী, ওয়াইজ, বুদ্ধিমান, অ্যান্ড ফাইন, খুব ভালো, বাট, ভালো আছেন, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ, কিন্তু মৃত্যু, ডেথ কি করবে, উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, পৃথিবী থেকে, পৃথিবীর মুখ থেকে আপনাকে মুছে দেবে। ওয়াইপ ইউ অফ, ওয়াইপ অফ, আপনাকে মুছে দেবে চিরতরে। অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর। ওহ, সাচ অ্যান ইমেজারি। বলছে আপনার জীবনটা কেমন, একটা ইঁদুর যেমন ইঁদুরের গর্তে থাকে, ফ্লোরের তলাতে গর্ত করে মাটি খুঁড়ে, বারোয়িং, বারো হচ্ছে যারা মাটি খুঁড়ে গর্ত করে, যেমন খরগোশ, র্যাবিট, র্যাবিট, ইঁদুর, এদের ঘরকে বলা হয় বারো, তাই তো? সো বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, যেভাবে একটা ইঁদুর সেই গর্ত করে থাকে, আপনার জীবন ওই ততটাই তুচ্ছ। ইউ আর অ্যাজ ট্রিফলিং, ইউর লাইফ ইজ অ্যাজ ট্রিফলিং, ইউর লাইফ ইজ অ্যাজ ইনসিগনিফিক্যান্ট লাইক এ মাউস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, একটা ইঁদুরের মতো। ইঁদুরকে যেমন মানুষ মেরে ফেলে চিপে, একটা মাছিকে যেমন মেরে ফেলে, আপনি অতটাই তুচ্ছ। অ্যান্ড ইউর পশ্চারিটি, পশ্চারিটি মানে অল ফিউচার জেনারেশনস, আর আপনার এই যে আগত জেনারেশন, একটার পর একটা পরের জেনারেশন আসবে, ইউর হিস্ট্রি, আপনার সব ইতিহাস, আপনি যা কাজই করেন, ইউর ইমোর্টাল জিনিয়াসেস, আপনার ভয়ঙ্কর বুদ্ধি, উইল বার্ন, পুড়ে যাবে, অর ফ্রিজ টুগেদার, নাহলে বরফের মতো জমে যাবে, উইথ দ্য আর্থলি গ্লোব, এই পৃথিবীর সাথে। তোমরা মনে করো যে অনেকেই তো এসেছে ইতিহাসের বইতে পড়ি, আমরা কাদেরকে মনে রেখেছি, তাহলে আজকে যা ঘটছে তাদেরকেও আমরা মনে রাখবো না। এটাই নেচার, পৃথিবীর নেচারই হলো সবাইকে ভুলিয়ে দেওয়া। তাই কেন ফেমের পেছনে ছোটা, কেন খ্যাতি, সুখ্যাতির পেছনে ছোটা, টাকা পয়সার পেছনে ছোটা অতিরিক্ত, যেটুকু না হলেই নয় সেটুকু হলেই তো হয়। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তুমি তোমার, ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তুমি তোমার যুক্তি হারিয়ে ফেলেছো, অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং তুমি ভুল পথে যাচ্ছ। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, আপনি সত্যি ভেবে মিথ্যাকে আঁকড়ে ধরেছেন, সব ঝুট, এই পৃথিবীতে পার্থিব জগৎ, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এভরিথিং ইজ ফলস। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, হিডিয়াসনেস মানে বিভৎস, কুৎসিত একটা জিনিসকে সৌন্দর্য ভেবে জড়িয়ে ধরেছ, টাকা পয়সা, সোনা দানা, এই সবগুলোকে সৌন্দর্য ভেবে কি করছো, জড়িয়ে আঁকড়ে ধরেছো,
এটাই জীবন, এটা থাকলে লোকে আমাকে সম্মান করবে। হ্যাঁ, এটা ঠিক করবে সম্মান, কিন্তু আলটিমেট ইউর লাইফ উইল বি এ ফার্স। ইউ উড মার্ভেল, আপনি অবাক হবেন, বি অ্যামেজড অ্যাট, মার্ভেল ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম সর্ট, যদি কিছু অবাক করা কথা আপনাকে বলি, যেমন frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit। যদি মনে করুন যে আপেল গাছ আর অরেঞ্জ গাছ, লেবু গাছে হঠাৎ করে ফল ধরার পরিবর্তে ব্যাঙ ধরে আর গিরগিটি ধরে, টিকটিকি ধরে, তখন কি হবে? গাছে ফল আপেল ধরলো না, সে জায়গায় একটা প্রচুর ব্যাঙ ঝুলছে বা টিকটিকি ঝুলছে। কেমন, কতটা অদ্ভুত লাগছে কথাটা। অথবা ইফ রোজেস বিগ্যান টু স্মেল লাইক সোয়েটিং হর্স, আর যদি গোলাপের সুগন্ধ না থেকে তার গা থেকে ঘোড়ার ঘামের গন্ধ আসে, ঘর্মাক্ত ঘোড়ার গন্ধ, গায়ের গন্ধ যদি আসে, কতটা অবাক হবেন আপনি? সো আই মার্ভেল অ্যাট ইউ, সেই রকমই আমি অবাক হচ্ছি আপনাকে দেখে। হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যে কি করছে, যে পৃথিবীর স্বর্গের পরিবর্তে পৃথিবীটাকে চাইছে, পার্থিব জিনিসটাকে চাইছে হেভেনের পরিবর্তে। হেভেন মানে হেভেনলি থটস, স্পিরিচুয়াল লাইফ, আর আর্থ মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এই পৃথিবীর টাকা পয়সা যা কিছু, লোভ, কাম, এইসবগুলো যে ষড়রিপু, এই আর্থ, এগুলোকে সে আঁকড়ে ধরছে বারবার। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আর আমি আপনাকে বুঝতে চাইও না। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে বুঝতে পারছি না, দেখে অবাক লাগছে। শেষে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে বুঝতে চাইও না। টু প্রুভ, ওয়েট এ বিট। তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর সবার মধ্যে ছড়িয়ে দাও। ক্লাস 12-এ যারা থার্ড সেমিস্টার দিতে যাচ্ছ, প্রত্যেকটা বন্ধু সার্কেলে দয়া করে আমার চ্যানেলটা ছড়িয়ে দাও, এটা দেখতে সাহায্য করো। আমি রিসেন্ট খুব তাড়াতাড়ি স্ট্রং রুটস আনছি, এক সপ্তাহের মধ্যে। যেগুলো দাগ দিতে বলেছি দাগ দাও, ওখান থেকে এমসিকিউ আসবে, ওর বাইরে কিছু আসবে না। আর টেক্সট খুব ভালো করে পড়ো। সো দেখো, টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডিসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, আই রিনাউন্স। টু প্রুভ, এই প্রমাণ দিতে যে আপনি যেগুলো লোভ করেন আমি সেগুলো ঘৃণা করি, মানে টাকা পয়সা, এই প্রমাণটা দিতে কি করলাম আমি? আই রিনাউন্স, আমি রিজেক্ট দ্য 2 মিলিয়ন অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড। ওই আমি যে স্বপ্ন দেখেছিলাম কিসের, একবার এক সময় 2 মিলিয়ন, 2 লক্ষ রুবেল পাওয়ার, আমি সেটাকে রিজেক্ট করলাম, গিভ আপ করলাম, ত্যাগ করে দিলাম, ছুঁড়ে ফেলে দিলাম, দরকার নেই আমার। হুইচ আই ওয়ান্স ড্রিমড অ্যাজ অফ প্যারাডাইস, ওটাকে আমি কি ভেবেছিলাম আগে, টাকাটাকে স্বর্গ, যে টাকা পেলে হয়তো হাতে স্বর্গ পাবো। অ্যান্ড হুইচ নাও আই ডিসপাইজ, এখন আমি ঘেন্না করি ও টাকায়। To deprive myself of the right to the money, I shall go out from here 5 minutes before the time fixed। আর ওই যে এগ্রিমেন্ট ছিল যে 15 বছর কমপ্লিট হওয়ার 2 মিনিট আগেও যদি সে বেরিয়ে যায় তাহলে আর টাকা দিতে বাধ্য নয় ব্যাংকার। আমি ইচ্ছা করে 15 বছর ছিলাম, ছুঁড়ে ফেলে দিলাম তোমার টাকা। আমি 5 মিনিট আগে বেরিয়ে নিজে ইচ্ছা করে ব্রেক করব রুল, আমার টাকার দরকার নেই। 5 minutes before the time, ওহ such an ending, তাই তো? শেষটা অসাধারণ। 5 minutes before the time fixed and so break the compact, মানে কন্ট্রাক্ট। আমি এইভাবে কন্ট্রাক্ট ব্রেক করে যাচ্ছি, আমার টাকার দরকার নেই। মনে করলি আর কিছুক্ষণ থেকে টাকাটা পেতে পারত। চিন্তা করো যে ব্যাংকার টাকা দিতে হবে না বলে মার্ডার করতে এসেছে ওই লোকটিকে, সে আর তার কি অবস্থা আজ? হ্যাঁ, সে এখন 2 লক্ষ টাকা নিয়ে ভাববে, হ্যাঁ আমার জীবনে কিছুই নেই, সবকিছুই শেষ। ওই লোকটা, ও এত আমি বই দিলাম, তার ব্রহ্ম জ্ঞান হলো, সে চলে গেল। ব্রহ্ম জ্ঞান হয়ে ঈশ্বরের মতো জ্ঞান নিয়ে সে চলে গেল, আর আমি টাকা নিয়ে পড়ে থাকলাম। মানে শীর্ষেন্দু বলেছিলেন একবার যে লোকটা সত্যিই প্রচন্ড গরিব, বুঝলেন? লোকটা প্রচন্ড গরিব, সত্যিই গরিব, দারুণ গরিব, ওনার টাকা ছাড়া কিছুই নেই। সেই ধরনের দারিদ্রতা গ্রাস করতে যাচ্ছে এবার এই ব্যাংকারকে। When the banker had read this,
ব্যাংকার যখন এটা পড়লো, হি লেড দ্য পেজ অন দ্য টেবিল, সে কি করলো, ওই পেজ পাতাটাকে ওখানে রাখলো, কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, ওই অদ্ভুত লোকটাকে সে চুম্বন করলো। ইয়েস, নাও হি ইজ বিকামস এ স্ট্রেঞ্জ ম্যান, সত্যিই সে অদ্ভুত। সেই টাকার লোভে 15টা বছর একটা রুমে কাটালো, আজকে বলছে আমার টাকার দরকার নেই। ম্যান অন দ্য হেড, কেন দরকার নেই তো, সত্যিই তো নাই। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং লজ থেকে বেরিয়ে গেল উইপিং, কাঁদছে, সে কাঁদছে যে আমি কি ভুল করেছি, কি ভুল করেছি, সারাটা জীবন টাকার পিছনে ছুটেছি, আর একটা লোক আমি তাকে ফাঁদে ফেলার জন্য এতদিন রাখলাম। এবং আলটিমেট দেখো এই রিয়েলাইজেশনটা ওই বইগুলো পড়া থেকেই তো এসেছে। সো এইখান থেকে বললো আমি একজনকে ঈশ্বর বানিয়ে দিলাম। সে কি ঈশ্বর সমতুল্য তো হয়ে গেল নাকি? অঘোরই, তার ঘোর কেটে গেছে, উইপিং, সে কাঁদছে, সে বলে আমি কি ভুল করলাম, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। অ্যাট নো আদার টাইম ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, এমন এই রকম কষ্ট তার কখনো কোনোদিন হয়নি, এমন কি যখন সে লস্ট হেভিলি, অনেক টাকা নষ্ট করেছে অন দ্য স্টক এক্সচেঞ্জ, হ্যাড হি ফেল সো গ্রেট এ কন্টেম্পট, এতটা কন্টেম্পট সে কখনো অনুভব করেনি, মানে ল্যাক অফ রেসপেক্ট বা ডিসলাইক ফর হিমসেলফ, নিজের প্রতি এত ঘেন্না কখনো জন্মায়নি ফর হিমসেলফ। হোয়েন হি গট হোম, সে যখন বাড়ি ফিরলো, হি লে অন হিজ বেড, সে তার বেডে শুয়েছিল, বাট হিজ টিয়ার্স, কিন্তু তার চোখের জল, অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, বাট হিজ টিয়ার্স, তার চোখের জল অ্যান্ড ইমোশন kept him for hours from sleep, meaning he was awake the whole night. He could not sleep, আর ঘুম আসবে না, সেই ম্যাকবেথের মতো, ম্যাকবেথ has murdered sleep। তেমনি আজকে যে ঘটনাটা তার জীবনে ঘটলো, এরপরে তার আর ঘুম আসবে কি? সে তো এবার সেই সুখটা খোঁজার চেষ্টা করবে যে এই লয়ার পেয়েছে। সো হি লে অন হিজ বেড, সে শুয়ে থাকলো বেডে, বাট হিজ টিয়ার্স, চোখের জল, ইমোশন কি করলো, তাকে ঘুমোতে দিল না। নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান র্যান ইন, ওয়াচম্যান ছুটে গেল, প্রথম কে দেখেছিল ওই জন্য ওয়াচম্যানটা আন্ডারলাইন করা আছে, র্যান ইন উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখ নিয়ে গেল, অ্যান্ড টোল্ড হিম দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো, যে জানলা দিয়ে পালিয়ে গেছে সে, ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো ইনটু দ্য গার্ডেন, গো টু দ্য গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, সে গেটে গেছে, তারপরে ডিসঅ্যাপিয়ার। কোথায় গেছে সে জানি না, মনে হয় সাধনা করতে চলে গেছে হিমালয়ে। ওই কুম্ভের যে মহাকুম্ভে যে অঘরী সাধুরা আসে তাদের মতো, সেও হয়তো একদিন ফিরে আসবে এই কুম্ভে, দাড়ি নিয়ে, জটা নিয়ে। সো দ্য ব্যাংকার ওয়েন্ট আউট অ্যাট ওয়ান্স, ব্যাংকার কি করলো, ওয়েন্ট আউট অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি বেরিয়ে এলো, দ্য সার্ভেন্টস টু দ্য লজ অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, ফ্লাইট মানে পালিয়ে যাওয়া, প্রিজনার বন্দি পালিয়েছে, আসামি ফেরার, আসামি ফেরার, আসামি যদিও বলা চলে না, কিন্তু সে বন্দি, এখানে সে পালিয়েছে, বন্দি ফেরার। Such a story. To avoid arousing unnecessary talk, he took from the table the writing. আর কোনো সে কথা বলছে না, দেখো, যাতে তাকে কেউ কিছু জিজ্ঞেস না করে। To avoid arousing unnecessary talk, he took from the table the writing. সে সেই চিঠিটা নিল, রাইটিং মানে চিঠিটা, in which the millions were renounced, যেখানে ওই 2 লক্ষ রুবেল ছুঁড়ে ফেলা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। And when he got home, সে যখন বাড়ি ফিরল, locked it up in the fireproof safe, যেখানে সে এই ফায়ারপ্রুফ সেফেই যেখানে চাবিটা থাকতো মনে আছে, সেখানে এই চিঠিটা সে রেখে দিল। সো আমাকে ইমিডিয়েট তোমরা কমেন্টে জানাও, দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমাদের কেমন লাগছে, কারণ আমার রিচ কমে যাচ্ছে চ্যানেলের। প্লিজ তোমরা সাবস্ক্রিপশন বাড়াও, আমার চ্যানেলটা ফলো করো এবং কমেন্টটা করো। সবাই আমার থেকে অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তবু আমি বলবো এই রিকোয়েস্টটা রাখছি, তোমরা আমার চ্যানেল ফলো করো। এবং ক্লাস 11-এর ছেলে মেয়েদের জন্য আমি ক্লাস চালু করছি, টিউশনের কোনো প্রয়োজন পড়বে না ক্লাস 11, আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে পড়াবো, গ্রামার সব কিছু করাবো। সো আজকের মতো আসবো, ভালো থেকো সবাই। কেমন লাগলো গল্প আমাকে জানিও, কোনো জায়গা যদি বুঝতে না পারো আমাকে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।